মনের কোণে ভয়ের আনাগোনা, অস্থিরতায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে মৌয়ের। এক প্রকার তীব্র আতঙ্কে তটস্থ হয়ে আছে সে। আজ একাই ভার্সিটি এসেছিল সে। বর্ষা তাদের বাড়িতে যাবে বলে আজ আসেনি সঙ্গে। মৌমি আদ্রিতারও ক্লাস ছিল না, কিন্তু তাতে তো কোনো সমস্যা হতো না। বাড়ির গাড়ি করে এসেছিল এবং সেভাবেই যেত। তবে ভার্সিটি থেকে বেরিয়ে এক অচেনা লোককে নিজের আশেপাশে দেখে বেশ ভড়কে যায় মৌ। তার মেয়েলি মন জানান দিচ্ছে লোকটা তাকে ফলো করছে, অথচ সে চেনে না এই লোকটাকে, কোনোদিন দেখেছে বলে মনে পড়ে না। আজ গাড়িটাও আসছে না। মৌ কাঁদো কাঁদো ভাব নিয়ে ফোনটা হাতে নিল। আশেপাশে চেয়ে দেখল সব মানুষজন নিজের কাজে ব্যস্ত, এদিকে কারো ধ্যান নেই। তার বান্ধবীদেরও খানিক আগে বিদায় জানিয়েছে সে। ওরা সাথে থাকলে অবশ্য এতটা ভয় পেত না। আজ গাড়ি না এলে তো একাই যেতে হবে, আর সেই একা যাওয়ার সাহসটাই হচ্ছে না তার। হুডি পরা একটা লোক আর চোখে বারবার দেখছে তাকে। সে অদ্ভুত চাহনি দেখে আতঙ্কে গলা শুকিয়ে এলো মৌয়ের। এ কোন বিপদ এলো? নড়চড় না করে ভার্সিটির গেটের পাশে দাঁড়িয়ে থাকে মৌ। ভয়ে শরীর হিম হয়ে আসছে তার। আদিব ভাইকে কি একবার ফোন দিবে সে? কিন্তু আদিব তো অফিসে, এখন কি আসবে? আদিবের চিন্তা বাদ দিয়ে মৌ তস্ত্র হাতে তাদের গাড়ির ড্রাইভারকে কল দিল। কল রিসিভ হলে তিনি জানালেন তার ফুপিকে পৌঁছে দিতে গেছে সে, ফিরতে লেট হবে। মৌয়ের মাথায় হাত পড়ল। এবার কি করে বাড়ি যাবে সে? বাবাকে ফোন দিতে ইচ্ছে করছে এখন তার, কিন্তু ভয়ের কারণে সব উলট পালট লাগছে। চতুর্দিক কেমন ঝাপসা ঠেকছে। এক অদ্ভুত শঙ্কা ক্রমশ গ্রাস করে চলেছে তাকে। সেও নড়ছে না জায়গাটা থেকে। খানিক দূরে দাঁড়ানো সে অচেনা লোকটাও একইভাবে স্থির। মৌ তার শরীরে কাঁপুনি অনুভব করে। আতঙ্কিত চোখ দুটো আশেপাশে চেনা কাউকে খুঁজে বেড়ায়, কিন্তু তেমন কাউকে নজরে পড়ে না। হুট করে একটা আওয়াজ পেয়ে মৌয়ের ভয়ের মাত্রা বাড়ে। হে মিস, আপনার নাম্বারটা দেয়া যাবে? লোকটা একদম কাছাকাছি চলে এসেছে। এমনভাবে কথাটা বলছে যেন আশেপাশের মানুষজন বুঝতে না পারে। এমন অবস্থা দেখে মৌ ভয়ে দিশেহারা হয়ে ডান দিকে বাঁক নেয়। অন্যদিকে না চেয়ে দ্রুত পা চালায়। লোকটা পিছু নিয়েছে বুঝতে পেরে মৌ পায়ের গতি বাড়ায়। না দেখে পথ চলার দরুন একসময় হুট করে কারোর সঙ্গে ধাক্কা খেয়ে পড়তে নেয় সে। কিন্তু সামনে থাকা মানুষটা তাকে খুব সযত্নে আগলে নিয়ে পড়ার হাত থেকে বাঁচায়। মৌ বিচলিত হয়ে সামনে তাকাতেই চমকে যায়। বিস্মিত নেত্রে কাঁপা স্বরে শুধায়, আপনি এখানে? মৌয়ের সামনে দাঁড়িয়ে আছে সোহান। তার নজর এ মুহূর্তে মৌয়ের অশ্রু সজল বিচলিত চোখ দুটোর দিকে। সে ভুরুকুঞ্চন করে মেয়েটার দিশেহারা অবয়ব খেয়াল করে, আগ্রহ সমেত জানতে চায়, এভাবে কোথায় যাচ্ছিলে? ভয় পেয়েছ নাকি? মৌ চেনা কাউকে দেখে স্বস্তি পেলেও ভীত চাহনিতে একবার পিছু ফিরে। কিন্তু কি অদ্ভুত, লোকটা তার আশেপাশে দেখা যাচ্ছে না। নিশ্চয়ই সোহানকে দেখে কোথাও লুকিয়ে গেছে। মৌয়ের এরূপ নাজেহাল অবস্থা দেখে সোহান টেনশনে পড়ে যায়। পুনরায় জিজ্ঞেস করে, পেছনে কি দেখছ? কি হয়েছে? মৌ ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। আতঙ্কে চোখে জমা হওয়া জলটুকু কনিষ্ঠ আঙুলি দিয়ে মুছে নিয়ে জবাব রাখে, আমাকে একটু বাসায় পৌঁছে দিবেন ভাইয়া? একটা অচেনা লোক পিছু নিয়েছিল আমার, সেজন্য ভয় পাচ্ছিলাম। আপনার কি কাজ আছে এখন? সোহান ভীষণ অবাক হয়, আশপাশ তাকায়, নজর তীক্ষ্ণ করে জানায়, এখন কোথায় লোকটা? আর দেখতে পাচ্ছি না। সোহান নজর স্থির করে এবার মৌয়ের নিকট। মেয়েটার আখিদয় আতঙ্কে নিভু নিভু, খুব ভয় পেয়েছে বুঝি। সোহান আর দেরি করে না, ভীতু মেয়েটার হাত চেপে ধরে সহজাত ভঙ্গিমায়। মৌ চমকিত নয়নে তাকালে
দৃষ্টি রাস্তায় নিবদ্ধ রেখে সামনে এগিয়ে যায় সোহান। আর চোখে মৌকে একবার দেখে নিয়ে যেতে যেতে সহজ গলায় জানায়, অফিসের কাজে এদিকটা এসেছিলাম, হাতে সময় আছে আরও, এত ভয় পেও না, কিছু হবে না, চলো বাসায় পৌঁছে দিয়ে আসি তোমায়। আদিবের ডিজাইন করা 10 তলা বিল্ডিংয়ের নির্মাণ কার্যক্রম চলছে। শক্ত ভিত নিয়ে মাথা উঁচু করে ধীরে ধীরে গড়ে উঠছে তা। তাই সময় অসময়ে আদিব মাঝে মধ্যেই নিজের কাজের ফাঁকে বিল্ডিং পরিদর্শন করে আসে। সবকিছু ঠিকঠাকভাবে হচ্ছে কিনা তারই তদারকি করে, কারণ সেখানে কোনো খামতি হলে পরবর্তীতে দোষটা এসে আর্কিটেক্টের ওপরই পড়বে। নিজের কাজের দুর্নাম হোক, আদিব সেটা চায় না, তাই তো এত নজরদারি তার। আজও এসেছিল সে বিল্ডিং পরিদর্শন করতে, সাথে এসেছে তার অ্যাসিস্ট্যান্ট নিজামুদ্দিন। পরিদর্শন শেষে আদিব সেই এরিয়া থেকে বেরোয়, মুখের কালো মাস্কটা খুলে এগিয়ে যায় মেন রোডের দিক। এই জায়গাটা বড্ড ধুলোচ্ছন্ন, তাছাড়া বিল্ডিংয়ের কাজ শুরু হতে ইট সিমেন্টের উপস্থিতি পরিবেশটাকে করে তুলেছে আরও নাজুক। আদিব তস্ত্র পায়ে গাড়ির কাছাকাছি এসে থামে। নিজাম ততক্ষণে ড্রাইভিং সিটে এসে বসে পড়েছে। আদিব গাড়িতে উঠতে নিলে ফোনের আওয়াজে থেমে যায়। ইশারায় নিজামকে অপেক্ষা করতে বলে ফোন নিয়ে খানিক সামনে এগোয় সে। স্ক্রিনে জলজল করছে সোহানের নাম্বার। এই সময় সোহান কেন কল দিল বুঝে পাচ্ছে না আদিব। কপাল কুঁচকে ফোন রিসিভ করলো সে। হ্যাঁ বল, তুই বিজি? না, কি হয়েছে? সোহান প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করল। পরক্ষণে চিন্তিত কণ্ঠে বলে উঠল, একটা কাহিনী ঘটে গেছে ভাই। আজ অফিসের একটা কাজের উদ্দেশ্যে ধানমন্ডিতে গিয়েছিলাম বুঝলি। ভার্সিটি রোড দিয়ে যাওয়ার সময় তোর বোনের দেখা পেলাম। মৌ একা ছিল, খুব ভয় পাচ্ছিল মেয়েটা তখন। পরে আমাকে সোহানকে মাঝপথে থামিয়ে আদিব উদ্বিগ্ন স্বরে বলে, ভয় পাচ্ছিল মানে? কি হয়েছে ওর? একটা অচেনা লোক নাকি তাকে ফলো করছিল। শালাকে খুঁজলাম তবু পেলাম না, পেলে খবর করে ছাড়তাম অমানুষটার। মেয়েদের ডিস্টার্ব করা শখ মিটিয়ে দিতাম আজীবনের জন্য। আদিব মুহূর্তে অস্থির হয়। তার বোনগুলো বাড়িতে ছটফটে আচরণ করলেও বাহিরে বেশ ভীতু, এটা তার জানা। মেয়েটা হয়তো ভয়ে কেঁদে অস্থির। আদিব সাথে সাথে প্রশ্ন ছুড়ল, কেঁদেছে নাকি? বাসায় পৌঁছে দিসনি? হ্যাঁ, মেয়েটা বেশ ভয় পেয়েছে। পৌঁছে দিয়েছি, এইমাত্র বের হলাম তোদের বাসা থেকে, টেনশন নিস না। এ ব্যাপারে বাসায় জানিয়েছিস? না। আদিব প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে স্বগতোক্তি করল, এই প্রথম বুদ্ধিমানের মতো কাজ করলি। আমার ফ্যামিলিকে এ ব্যাপারে জানালে ওরা এতক্ষণে আমাকে পাগল করে দিত। আর দুশ্চিন্তা তো আছেই। সোহান ভাব নিয়ে বলল, আমি সবসময় বুদ্ধিমানের মতো কাজ করি, ইউনো। আদিব হালকা হাসলো, গমগমে স্বরে বলল, হ্যাঁ জানি ভালো করেই, ফোন রাখ। সোহান হঠাৎ তাড়াহুড়ো করে বলে উঠল, কল কাটিস না, একটা কথা শোন। বল। সোহান খানিক সময় নিল কথাটা বলতে। রয়ে শুয়ে বেশ খানিকক্ষণ পর আওড়ালো, আম্মুর কাজ জানিস? তোর বোন মৌয়ের সাথে আমার বিয়ের কথা ভাবছে। আর খালামণি নাকি বুদ্ধি দিয়েছে তাকে এ ব্যাপারে। আজ সকালেই আমাকে জানালো কথাটা। আদিব অবাক হলেও তা প্রকাশ করল না, বরং কিয়ৎক্ষণ পর দুষ্টু এসে জানালো, রাজি হয়ে যা, সমস্যা কি? আমার ভাই হয়ে বনজামাই হয়ে যাবি। এটা তো ভালো। তাছাড়া আজ নায়কের ন্যায় যেভাবে বাঁচালি আমার বোনকে, ব্যাপারটা তো একদম সিনেমেটিক হয়ে গেল না? সোহান দ্বিধাদ্বন্দ্বে পড়ে জবাব রাখল, তুইও মজা নিচ্ছিস আমার সাথে? আদিব ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দিল, যেটা ভাবিস। যাই হোক, রাখছি, এই ব্যাপারে পরে কথা হবে। আদিব কল কাটলে সোহান শূন্য দৃষ্টিতে খানিক আনমনা হয়ে রয়। তার মা তাকে বিয়ে করাতে বড্ড বেকুল। একাকী বাসায় থাকে, সময় কাটতে একজন সঙ্গীর প্রয়োজন তার। সঙ্গীর খোঁজেই তার মা বিয়ে করে মাথা খারাপ করে। যতই হোক সন্তান তো তার একটাই, অথচ সে বিয়ে থেকে দূরে সরে থাকতে পছন্দ করে। চাকরি নিয়েছে বেশি দিন হয়নি, বিয়ে তো করতই, কিন্তু তার মায়ের যেন তর্স হয় না।
মৌয়ের কথা বলাতে সোহানের নিজেরও আজ একটু অন্যরকম লাগছে। সকালে কথাটাকে এক প্রকার উড়িয়ে দিলেও বর্তমানে মেয়েটার অশ্রু সজল চোখ দুটো বারবার চোখে ভাসছে। কেমন অন্যরকম দুর্বলতা অনুভব করছে অন্তরে। তাহলে কি তার মায়ের কথায় সায় জানাবে সে? গোলাপি শাড়ি পরিহিত এক শুভ্র কন্যা সেজে বসে আছে আদ্রিতা। মুখে লেপ্টে তার ঝরঝরে হাসি। প্রাণোচ্ছল হাসিতে ভাই বোনদের সঙ্গে গল্প গুজবে মত্ত সে। আজ বর্ষা নেই, নিজের বাড়িতে চলে গেছে সকালেই। এদিকে মৌয়ের মনটাও খারাপ ছিল, তাই তার মন ভালো করতে বাকি দুই বোন বিভিন্নভাবে চেষ্টা করে গেছে শুধু। তারই পরিপ্রেক্ষিতে শাড়ি পরার সিদ্ধান্ত নেয় তারা। মৌমি আদ্রিতা শাড়ি পরে মৌকেও জোর করে পরিয়ে দেয়। তারপর সাজুগুজু করে ছবি তুলে ক্ষান্ত হয়। মৌয়ের এখন মন কিঞ্চিত ভালো হয়েছে। সন্ধ্যার পর গা থেকে শাড়ি ছাড়িয়ে মৌমি দুজনে আদ্রিতার রুমে শুয়ে এখন গল্প করছে। আদ্রিতা নীরব শ্রোতা হয়ে তা কেবল শুনে যাচ্ছে। তখনই হঠাৎ দরজায় টোকা পড়ে। আদ্রিতা সচকিত হয়ে দরজা খুলতে এগিয়ে যায়। দরজা খুলতে দৃশ্যমান হয় আদিবের শক্ত অবয়ব। আদ্রিতা চমকায়, হকচকিয়ে তাকায়। সে এখনো গা থেকে শাড়িটা খোলেনি। ভেবেছিল আদিব আসার পূর্বেই খুলে নিবে, নয়তো লোকটা অন্য ঘরে থেকে কিসব উল্টাপাল্টা কথা বলে যা আদ্রিতাকে লজ্জায় একদম নাজেহাল করে ছাড়ে। কিন্তু হুট করে আদিব এভাবে অসময়ে এসে যাবে তা বোঝা দুঃসাধ্য ছিল। তার তো আরও পরে আসার কথা ছিল। আদিব এক দৃষ্টিতে তার পানে চেয়ে আসছে। আদিবের এহেন গভীর চাহনির কবলে পড়ে আদ্রিতা ভিমরি খেয়ে মাথা নোয়ায়। মিনমিনে স্বরে বলে, কিছু বলবেন? আদিব ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে এখনও মেয়েটাকে শাড়িতে যেন একটু বেশি আকর্ষণীয় লাগে। তার উপর মুখে সাজের প্রলেপ, লিপস্টিক দেয়া গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট দুটো চুম্বকের ন্যায় তাকে কাছে টানছে যেন। তার বউয়ের এরূপ বিধ্বংসী রূপ একদম সহ্য হয় না। প্রণয় দহনে জ্বলে পুড়ে অঙ্গার হয় সে। অথচ মেয়েটা বুঝে না এক এক রূপে তার সামনে এসে বড্ড জ্বালাতন করে তাকে। এবার নিজের অনুভূতি সামলে আদিব এদিক ওদিক দৃষ্টি ঘুরায়। খানিক সময় নিয়ে ধাতস্থ হয়ে প্রশ্ন করে, মৌ, তোর রুমে? আদ্রিতা উপর নিচ মাথা নাড়ায়। ওই তো ভেতরে, আসুন। ভাইয়ের আওয়াজ পেয়ে দুই বোন শোয়া থেকে উঠে বসে। খানিক পরে দরজা ঠেলে আদিব উপস্থিত হয় সেখানে। এগিয়ে যায় বিছানার দিকে। আদ্রিতাও পিছু পিছু এসে আদিবের পাশে দাঁড়ায়। আদিব রুমের অভ্যন্তরে ঢুকে সরাসরি মৌয়ের দিকে চেয়ে প্রশ্ন ছুড়ে, ছেলেটা কবে থেকে তোকে ফলো করছিল? মৌ মুখটা মলিন করে উত্তর দেয়, জানি না ভাইয়া, আজই নজরে এলো। আদিব তপ্ত শ্বাস ছেড়ে কপালে আঙুল ঘষে। সে মনে মনে ধারণা করছে লোকটা হয়তো অনেক দিন ধরেই ফলো করছিল মৌকে। আজ একা পেয়ে কিছু পিছু নিয়েছিল। আদিব অলরেডি লোক লাগিয়েছে, শীঘ্রই খবর আসবে তার নিকট, তখনই সেটাকে আস্থা মতো ধোলাই দেয়া হবে। ভেতরে ভেতরে চিন্তিত হলেও আদিব বাহিরে থেকে শান্ত রয়। হঠাৎ বোনদের উদ্দেশ্যে কঠোর স্বরে বলে, আজকের পর তোদের একা যেন কোথাও যেতে না দেখি আমি। কোথাও যেতে চাইলে ড্রাইভার মামা নিয়ে যাবে, বুঝেছিস? যাই হোক, চিন্তা করিস না, আমি আসি, দেখছি ব্যাপারটা। মৌমি মাথা নাড়ায়। আদিব এবার তাকালো আদ্রিতার দিকে। আদ্রিতা সেই ছিল তার দিকে। সে তাকাতেই চোখাচোখি হলো। মুহূর্তের মধ্যে দৃষ্টি নিচু করলো আদ্রিতা। মৌমি তাদের দৃষ্টি বিনিময় দেখে কিছু একটা বুঝে রুম থেকে মিটিমিটি হেসে বিনা শব্দে বেরিয়ে গেল। দরজাটাও চাপিয়ে গেল যাবার আগে। ওরা যেতে আদ্রিতা জড়সড় হলো আরও। আদিব ঠোঁটে হাসি ঝুলিয়ে তার লাজুক বউয়ের পানে চায়। পরক্ষণ পেছন থেকে আলতো হাতে তাকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকায়। অমনি আদ্রিতার কম্পন শুরু হয়, হৃদস্পন্দন জোরালো হয়। আদিব তার হাত দুটো আদ্রিতার উদরের ওপর আবদ্ধ রেখে হালকা আওয়াজে বলে, আমাকে মারতে চাইছিস? শাড়ি পরতে কে বলেছিল? আদ্রিতা শুকনো ঢোক গিলে
চক্ষু পাঠ বন্ধ করে ধীরে জানায়, আপনার জন্য তো পড়িনি, আমার ইচ্ছেতে পড়েছি। আপনি না দেখতে চাইলে চোখ বন্ধ করে রাখুন। আদিব হকচকায়, মুহূর্তের মধ্যে সশব্দে হেসে ওঠে, আবার ক্ষণিকে হাসি থামিয়ে কানে ফিসফিসিয়ে জানায়, এখন নিজের ইচ্ছেতে পড়লেও পরবর্তীতে আমার জন্য পড়তে হবে জান। তখন কোনো ছাড় দেওয়া হবে না। তীব্র জ্বালাতনে অস্থির করে তুলবে তোর স্বামী। এরূপ নির্লজ্জ বাণী শুনে আদ্রিতা লজ্জায় মিয়ে যায়, সংকুচিত হয়ে আসে শরীর। গাত্র মাঝে এক অজানা অনুভূতির সঞ্চার ঘটে। আদিপ নামক গম্ভীর পুরুষ ধীরে ধীরে যেন নিজের আসল রূপ দেখাচ্ছে। অফিস থেকে ফিরে ফ্রেশ অবধি হলো না, অথচ এখানে এসে নির্লজ্জ বাণী আওড়ে যাচ্ছে। অসভ্য লজ্জাহীন পুরুষ। আদিবের হঠাৎ স্পর্শে পুনরায় চোখ বুজে ফেলে আদ্রিতা। আদিবের হাত দুটো সজোরে আঁকড়ে ধরে শক্ত করে। কাঁধের ভাঁজে আদিবের ছোট ছোট ওষ্ঠ ছোঁয়া অনুভব করলে লাজে মূর্ছা যায় সে। এক অন্যরকম অনুভূতির পিষ্টনে জমে স্থির হয়। কালো কুঁচকুঁচে গগন, মৃদুমন্দ বাতাস বইছে, আশপাশ জনমানব শূন্য। ঠান্ডার মৌসুমে এমন শীতল হাওয়া যেন একদম গায়ের চামড়া ভেদ করে সুরসুর করে ঢুকে যাচ্ছে। তাতে গা কুকড়ে উঠছে ক্ষণে ক্ষণে। আদিব গরম কাপড় পরিহিত, তবুও যেন শীতের প্রকোপ থেকে বাঁচতে পারছে না। একটা মাস চোখের পলকে নিমিষে যেন কেটে গেছে। চট্টগ্রামের উদ্দেশ্যে আজ ঢাকা ছাড়ছে আদিব। এই হাড় কাঁপানো শীতকে এক প্রকার উপেক্ষা করে সে রাতেই রওনা দিয়েছে। মূল কারণ কর্মভার। চট্টগ্রামে তার ডিজাইন করা একটা বিল্ডিং গড়ে উঠছে। এতদিন ফোনে দিক নির্দেশনা দিলেও এবার সচক্ষে দেখার উদ্দেশ্যে যাচ্ছে ওখানে। পরিদর্শন কার্য সহ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে তবেই ফিরে আসবে ঢাকায়। সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট নিজামুদ্দিনও এসেছে। ড্রাইভ করছেন এখন তিনি। আদিব পেছনে বসেছিল, চোখ দুটো বন্ধ। সে বন্ধ চোখে বারবার ভেসে উঠছে প্রেয়সীর অবয়ব। আসার সময় তার মায়া কাড়া চাহনি, শত না বলা কথা বলতে চাওয়ার প্রবণতা আদিবকে এক প্রকার বেকুল করে দিচ্ছে। এ মুহূর্তে নিজের বাহুডোরে আবদ্ধ রেখে প্রিয়তমাকে আদুরে আশ্বাস দিতে মন চাইছে। ও নিশ্চয়ই কাঁদছে। আসার সময় বড্ড তাড়াহুড়ো করায় যে তাকে ঠিক মতো বিদায় দিতে পারেনি সে। কপালে আদুরে ছোঁয়া দিয়ে বলা হয়নি, আমি জলদি ফিরে আসব। প্রলম্বিত শ্বাস ছেড়ে চোখ খুলে আদিব। মেয়েটার কান্নারত ফুল দুটো গাল স্মরণে এলে আনমনে হাসে। অতঃপর গলা ঝেড়ে নিজের অ্যাসিস্ট্যান্টের উদ্দেশ্যে বলে, গাড়ি থামান, আমি ড্রাইভ করছি। নিজামুদ্দিন সচকিত হয়ে সহাস্য মুখে বলে, আরে না স্যার, আপনার কষ্ট করতে হবে না, আমি পারবো, আপনি বরং ঘুমান একটু। আদিব যেন শুনল না সেই মানা, করা নির্দেশ সমেত বলল, এখন অনেকটা পথ বাকি আছে, আপনি গাড়ি থামান, হেয়ালি করবেন না। আদিবের নির্দেশে বাধ্য হয়ে গাড়ি থামালেন তিনি। আদিব নড়েচড়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। গভীর রাত, নিস্তব্ধ রজনীতে আশেপাশে মানুষজনের চিহ্নটাও নেই। হুটার দু একটা গাড়ি অতিক্রম করে যাচ্ছে তাদের। জায়গাটা সুবিধার ঠেকল না আদিবের। মনে অন্য কিছুর আভাস পাচ্ছে। চারদিকে কেমন জঙ্গলে ঘেরা। অসৎ লোকগুলো রাতের আধারে এখানটাতে আস্তানা গাড়ে, তা আদিবের জানা। আদিব আর দেরি করল না, গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসতে নিবে, তখনই পেছন থেকে বাধাগ্রস্ত হলো সে। আদিব চমকে তাকালো পেছনে। নিজের ভাবনা এত জলদি ফলে যাওয়ায় খানিকটা ভড়কালো সে। তবে তার মুখভঙ্গি দেখে তা বোঝার উপায় নেই। নিমেষেই এক ডাকাত দল ঘেরাও করে ফেলল তাকে। সদ্য গাড়ি থেকে নামা নিজামুদ্দিন এ দৃশ্য দেখে স্যার বলে চেঁচিয়ে উঠল। তা দেখে ডাকাত দলের এক সদস্য তার ঘাড় ধরে ঝাঁকি দিয়ে বলল, চুপ থাক হালা, নইলে কল্লা ফালামু। আদিব চোখ ঘুরিয়ে দেখতে পেল তাদের হাতের ধারালো অস্ত্রগুলো। এক কোপ দিলেই জীবন শেষ, চাইলেই ওদের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু ধারালো অস্ত্রের সামনে খালি হাতে টিকে থাকা কঠিন। তাই সে তর্কে না জড়ানোর সিদ্ধান্ত নিল। সাথে আরও নিজামুদ্দিন আছেন, ওনার কিছু হয়ে গেলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না কখনো। আদিবের ভাবনার মাঝেই ডাকাত সর্দার কর্কশ ভাষায় বলে উঠল, যা আছে দে, ওই গাড়িটা চেক কর, তাড়াতাড়ি কর।
নিজের লোকদের নির্দেশ দিয়ে আদিবের বডি সার্চ করা শুরু করলো ডাকাত সর্দার। ওয়ালেট, ঘড়ি, ফোন সব নিয়ে ক্ষান্ত হলো। আদিব রক্তচক্ষু নিক্ষেপ করে চেয়ে রইল ওদের দিকে। ওরা গাড়ি সার্চ করে কিছু না পেয়ে বাইরে এলো। আদিবের মানিব্যাগ থেকে 50,000 ক্যাশ পেয়েও সন্তুষ্ট হলো না যেন। আরও জেরা করার উদ্দেশ্যে পুনরায় আদিবের সামনে এলে হঠাৎই থেমে যেতে হলো তাদের। কারণ তখন দূর থেকে ভেসে আসছে বুটের আওয়াজ। বাঁশিতে ফুঁক দিয়ে এদিকে আসছে মনে হচ্ছে এগিয়ে। ডাকাত দল পালাতে তৎপর হলো তৎক্ষণাৎ। ততক্ষণে পুলিশের একটা সোর্স এসে হাজির হলো সেখানে। তাদের পালানোর আগে খপ করে ধরলো সব কয়টাকে। তাদের নিজেদের জিম্মায় রেখে আদিব ও নিজামের থেকে নেওয়া জিনিসগুলো ফেরত দিল। আদিব বিস্ময়ভূত। পুলিশকে কে খবর দিল এ সময় তার বুঝে আসছে না। তার প্রশ্নে একজন পুলিশ জানালো পাশে একটা বাড়িতে ডাকাতি হয়েছে কিছু ঘন্টা আগে। সেখানকার একজন ফোন দিয়ে এখানকার ঘটনা জানিয়েছে। খবর পেয়ে তারা ছুটে এসেছিল এবং ডাকাতদের আস্তানা খুঁজে বের করার জন্য এই এরিয়াতে গা ঢাকা দিয়েছিল এতক্ষণ। আদিব হাসলো আলতো করে। পুলিশ তার সঙ্গে হাত মিলিয়ে ডাকাত দলকে এক প্রকার টেনে হিঁচড়ে গাড়িতে তুলল। মুহূর্তে গাড়ি নিয়ে অদৃশ্য হলো আদিব। তপ্ত শ্বাস ছাড়ল। নিজামকে এক পলক দেখে নিয়ে শান্ত গলায় বলল, গাড়িতে বসুন, এ জায়গায় গাড়ি থামানোই উচিত হয়নি। নিজাম মাথা নেড়ে তৎক্ষণাৎ গাড়িতে উঠে বসলে আদিবও আর দেরি করল না। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল দ্রুত। মাথা নেড়ে মনে মনে আওড়ালো, একটা ভুল কাজ হয়ে গেল। ধ্যাত, আল্লাহর রহমত ছিল বলে আজ বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেল। ক্লাসরুম থেকে সবে বেরিয়েছে আদ্রিতা, সঙ্গে দিবাও আছে তার। ধীর গতিতে হাঁটছে দুজন। আর কিছুদিন পরই তাদের সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম শুরু হবে। অথচ পড়ায় মন বসছে না দিবার। নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে শুধু। তবে আদ্রিতা সবসময়ের মতো মনোযোগী এখনও পড়াশোনায়। হাঁটতে হাঁটতে ভার্সিটির মাঠের এক কোণে এসে দাঁড়িয়ে সে আদ্রিতার হাত চেপে ধরল। চিন্তিত স্বরে বলল, পড়ায় মন বসছে না, কি করি বলতো? আদ্রিতা ভুরু সরু করে তাকালো। কাট কাট ভঙ্গিমায় বলল, মন বসছে না কেন সেটা বল, কার কথা এত ভাবিস? দিবা মুখ ফুলালো, আনমনে বলে উঠল, আদিব ভাইয়ের বন্ধু বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে কিনা সেটা নিয়ে যত ভাবনা, পরীক্ষার আগে বিয়ে হয়ে গেলে। দিবার কথা শুনে আদ্রিতা খিলখিলিয়ে হাসলো। এবার হাস্যরত অবস্থাতেই বলল, তাহির ভাইয়াকে জানাতে হচ্ছে ব্যাপারটা। তার প্রেমিকার বিয়ের চিন্তায় এখনই ঘুম, খাওয়া, পড়া সব উধাও। দিবা রুষ্ট মুখে আদ্রিতার পিঠে চাপড় দিয়ে জানালো, ওই লোকের প্রেমিকা কবে হলাম আমি? ভুলভাল কথা বলিস না কিন্তু। বেশি বাড়াবাড়ি করলে তোর জামাইকেও জানিয়ে দেব তোর কাহিনী। বিস্ময়ভূত হয়ে উত্তর দিল আদ্রিতা, আমার কাহিনী মানে? দিবা দাঁত কেলিয়ে হেসে বলল, বুঝনো কি কাহিনী? জামাইয়ের চিন্তায় তো অস্থির ছিলে কিছুক্ষণ আগেও। ফোন কেন ধরছি না তা নিয়ে ঘ্যান ঘ্যান করলি কতক্ষণ। জামাইয়ের বিরহে তোর পরাণ যে ওষ্ঠাগত, তাই জানাবো ভাইয়াকে। আদ্রিতা চোখ গরম করে জবাব দিল, যত সব ফালতু কথা, ওই নিষ্ঠুর লোকের জন্য আমি একদম চিন্তা করি না। দিবা মিটিমিটি হেসে জানালো, কিন্তু তোর মন বলছে অন্য কথা। আদ্রিতা পুনরায় মুখ খুলতে নিলে ফোনের আওয়াজ পেয়ে থেমে যায়। ব্যাগ থেকে ফোন বের করে চোখের সামনে ধরল সে। ফোনের স্ক্রিনে আদিবের নামটা জ্বলজ্বল করছে। আদ্রিতা ঢোক গিলে বান্ধবীর দিকে তাকালো। দিবা মিটিমিটি হেসে জানলো, কল রিসিভ কর, আমি ঝালমুড়ি নিয়ে আসছি, এখানেই থাক। আদ্রিতা মাথা নাড়ালে দিবা ঝালমুড়ি কিনতে চলে যায়। আদ্রিতা বান্ধবীর দিক থেকে দৃষ্টি ফিরিয়ে কলটা রিসিভ করে কানে চাপে। কথা না বলে চুপচাপ থাকলে ওপাশ থেকে শোনা যায় আদিবের মোলায়েম স্বর, কি করছে আমার আদ্রি? এমন আদুরে স্বর শুনে আদ্রিতা লাজুক হাসে, কিন্তু তা বুঝতে না দিয়ে অভিমানী স্বরে বলে, তা জেনে আপনার কি লাভ? কল দিলে তো ধরেন না। আদিব মৃদু হাসলো। রাতে যে কি বাজে পরিস্থিতিতে পড়েছিল সে, তা জানলে এমএ নির্ঘাত জ্ঞান হারাবে। সে মনে মনে ভেবে নিয়েছে এ ঘটনা কাউকে জানাবে না। কিছু যখন হয়নি তাহলে জানিয়ে তাদের দুশ্চিন্তা বাড়িয়ে লাভ কি? তপ্ত শ্বাস ছেড়ে আদিব জবাব রাখল, অভিমান করে না বউ, খুব বিজি ছিলাম, সারা রাত জার্নি করে বিশ্রাম অবধি নেইনি, সোজা কাজে লেগেছিলাম। আদ্রিতার মন ভার হলো, লোকটার প্রতি মায়ায় জর্জরিত হলো অন্তর। হালকা আওয়াজে শুধালো, খেয়েছেন?
আমার টেনশন হচ্ছিল ঠিকমতো পৌঁছেছেন কি না তা জানার জন্য কল দিচ্ছিলাম বারবার। এখন কোথায় আপনি? খাওয়া হয়েছে, আমি গাড়িতে এখন হোটেলে ফিরছি, সেখানে বিশ্রাম নিব, চিন্তা করার দরকার নেই, ক্লাস ছিল আজ। এইমাত্র শেষ হলো, বাসায় চলে যা তাহলে, ড্রাইভার মামা এসেছে। আদ্রিতা মিনমিনে স্বরে বলল, এবার আপনি হোটেলে গিয়ে রেস্ট নিন, আমি একটু পর যাব বাসায়। আই মিস ইউ। আদ্রিতার মুখে লাজের আভা ছড়ালো মুহূর্তে, ঠোঁট মিষ্টি হাসি লেগে রইল। জবাবে সে কিছু না বললে আদিব চুপ রইল। খানিক বাদে আদ্রিতা নিভু স্বরে শুধালো, কবে আসবেন? প্রাণ প্রফুল্লকর হাসিতে এবার মত্ত হলো আদিব। বউয়ের লাজুক মুখটা হঠাৎ বন্ধ, চোখের পর্দায় ভেসে উঠলে আলতো হেসে জানালো, আগামীকাল ফিরছি যান, তখন মিস করার সুযোগ অবধি দিব না। সন্ধ্যার পর জমজমাট অবস্থা থাকে আদিবদের দোতলা বাড়িটাতে। বাড়ির ছোট বড় সকলেই ড্রয়িং রুমে তখন আড্ডার আসর জমায়, সাথে বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা থাকে। আজও বাচ্চাদের জন্য পাস্তা আর সিঙ্গাড়া বানানো হয়েছে। খেয়ে দিয়ে তারপর নিজ রুমে তারা পড়তে যাবে। বাড়ির কর্তারাও আজ জলদি ফিরেছেন। চায়ের কাপ হাতে নিয়ে সোফায় আসন গেড়েছেন তিন ভাই। খোশ গল্প চলছে তাদের মধ্যে। আদ্রিতা, মৌ, মৌমি, বর্ষা, মাহিম ও আরাফ বাবা চাচাদের পাশে বসে গরম গরম সিঙ্গাড়া মুখে পুরছে। মাঝে মধ্যে টুকটাক আলাপ করছে নিজেদের মধ্যে। আদিব ছাড়া সকলেই আজ উপস্থিত বাড়িতে। রান্নাঘর ছেড়ে আফসানা সবই ড্রয়িং রুমে পা রাখলেন। তখনই বাসার কলিং বেল বেজে উঠলে তিনি ছুটে যান সেদিকে। দরজা খুলতেই নিজের বোন জামাই ও ভাগিনাকে দেখে কিঞ্চিত অবাক হন। পরক্ষণে কিছু একটা বুঝে ঠোঁট এলিয়ে হেসে ভেতরে আসার অনুরোধ করেন। তাদেরকে এই সময় একসঙ্গে এখানে দেখে বসার ঘরের প্রত্যেকে অবাক হয় বেশ, কারণ সকলেরই কম বেশি জানা সোহানের বাবা খুব বেশি দরকার ছাড়া আত্মীয়দের বাসায় যান না। ভীষণ কর্মব্যস্ত মানুষ তিনি। তবে আজ হুট করে সেই কর্মব্যস্ত মানুষটা কী উদ্দেশ্যে এলো, কোন দরকারে এসেছে, কিন্তু সেটা কি? ঠোঁট ঘেঁষে ছুটছে হাসির ফোয়ারা। প্রফুল্লিত হয়ে চকচকে চোখে আফসানা সোহানকে দেখে যাচ্ছেন বারবার। বিয়ের আলাপ ওঠানোর 1 মাস কেটে গেল। সোহানকে এ বিষয়ে কখনো জোর করা হয়নি। সে মূলত ভাবনা চিন্তা করার সময় চেয়েছিল তার মায়ের নিকট। সে অফুরান্ত সময়টা তাকে দেয়া হয়েছে, কিন্তু আজ যে হুট করে এভাবে রাজি হয়ে বাবা মা সমেত চলে আসবে ছেলেটা, তা স্বয়ং আফসানাও জানতেন না। তার বোনও এ ব্যাপারে তাকে কিছুই বলেনি। এক চমকপ্রদ ঘটনার সূত্রপাত ঘটাতে না জানিয়ে এই সন্ধ্যাবেলায় তারা হাজির হয়েছেন তাদের বাসায়। তবে ভালোই হলো, তিনি ভীষণ খুশি সোহানের রাজি হতে। তার বোনের নিজের ছেলেকে বিয়ে করানোর আফসোস এবার দূরীভূত হবে বলে মনে হচ্ছে। আফসানা ঠোঁট টিপে হাসেন। সকলেই নাস্তা করছে এখন। মেহমানদের দেখে তখন আদ্রিতা সহ বাকি ভাই বোনেরা সোফা ছেড়ে জায়গা দিয়েছিল তাদের। তৎক্ষণাৎ নিজেদের রুমে ফিরে যেতে নিলে আফিয়া তাদের বাধা দেন। মৌকে নিজের পাশে বসিয়ে বাকিদেরও বসার নির্দেশ দেন। মৌ হতভম্ব হয়ে বোনদের সঙ্গে দৃষ্টি বিনিময় করছে একটু পর পর। পরিস্থিতি কিছুই বুঝে আসছে না তাদের। কি ঘটতে চলেছে এখানে তা কারো আন্দাজে নেই। মৌমি কিছু ঠাউর করতে না পেরে কুনুই দিয়ে বারবার গুতাচ্ছে আদ্রিতাকে। চক্ষু গরম করে আদ্রিতা ইশারায় তাকে চুপ থাকতে বলছে কেবল, কিন্তু সে এখনো উসখুস করেই যাচ্ছে। সোহান এসেছে থেকে ভদ্র ছেলের ন্যায় সোফায় বসে আছে, নজর তার ঝুঁকানো। গরম চায়ের কাপে চুমুক দিচ্ছে খানিক পর পর। সোহানের বাবা দীর্ঘক্ষণ পর এবার নিজেকে কিছুটা ধাতস্থ করে নিলেন। সে স্ত্রীর দিকে একবার চেয়ে অতঃপর আশিক রহমানের দিকে দৃষ্টি স্থির রেখে সরাসরি বলেন, আমার ছেলের জন্য আপনার বড় মেয়ে মৌয়ের হাত চাইতে এসেছি ভাই। আমি ব্যস্ত মানুষ, জানেনই তো। ছেলের মায়ের নাকি খুব পছন্দ ছিল মৌকে। আজ ছেলেও রাজি হতে আর বাসায় বসে রইলাম না, চলে এলাম আপনাদের কাছে প্রস্তাব নিয়ে। এখন আপনাদের সিদ্ধান্ত জানতে চাই। বসার ঘরের সকলেই চরম বিস্মিত হলো। হঠাৎ বিয়ের প্রস্তাব শুনে মৌ চমকিত নয়নে বড় এক ঢোক গিলে মাথা নুয়ালো তৎক্ষণাৎ। যা সে কশিনকালেও ভাবেনি তাই ঘটতে চলেছে তার জীবনে। সোহানকে নিয়ে তার মনে কোনো অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়নি কখনো।
সর্বদা ভাইয়ের মতোই দেখে এসেছে তাকে। তবে আজ কি শুনল? সোহান বিয়েতে রাজি। বুকের ভেতরটা ধরফর করছে তার। অদ্ভুত অনুভূতির তাড়নায় কম্পিত হচ্ছে হৃদয়। আর চোখে সোহানের দিকে একবার তাকালো মৌ। সোহান নির্বিকার, স্বাভাবিক মুখভঙ্গি, যেন বিশেষ কিছু বলার হয়নি এই মুহূর্তে। সোহান স্বাভাবিক থাকলেও অস্বাভাবিক তার বাবা চাচারা। তারা হয়তো এমন কিছু ভাবেনি। এক একজন বিস্ময়ে চোয়াল ঝুলিয়ে চেয়ে আসেন সোহানের বাবার দিকে। মৌফের মাথা নোয়ালে শুনতে পায় তার বড় চাচ্চুর কৌতূহলে ঘেরা গলার স্বর, আফিয়া, তোমার মুখে পছন্দ কই আগে তো বলনি। আফিয়া সুযোগ পেয়ে নড়েচড়ে বসেন। মৃদু হাস্যে কোমল স্বরে বলে চলেন, সোহানের বিয়ের জন্য অনেকদিন ধরে মেয়ে খুঁজছিলাম, সেটা তো আপনি জানেন দুলা ভাই। কিন্তু ভালো কাউকে পাচ্ছিলাম না, আর ছেলেও জেদ ধরেছিল বিয়ে করবে না এখনই। আপনাদের বাড়ির মেয়েকে আমার আগে থেকেই পছন্দ ছিল, কিন্তু আপনারা কিভাবে নেবেন বিষয়টা তা ভেবেই বলা হয়নি। কিন্তু আপা ভরসা দিল হঠাৎ, আর ছেলেটাও রাজি হলো। এবার অন্তত আপনারা ফিরিয়ে দিবেন না। আফিয়ার কথা শুনে তিন ভাই খানিক ধাতস্থ হলো যেন। সোহান ছেলে হিসেবে ভালো, বাবার মতো কর্মঠ, এটা তারা প্রত্যেকেই জানে। তাদের মেয়ের জন্য একদম উপযুক্ত সোহান। এমন উপযুক্ত চেনা জানা ভালো পরিবারের পাত্রকে প্রত্যাখ্যান করা ঠিক হবে না। তখনও মনের কোণে এক কোণায় যেন তাদের দোনামোনা ভাব। সেটার রেশ ধরে আশিক রহমান মুখ খুলে বললেন, মেয়েটার অনার্স শেষ হয়নি, এখনই বিয়ের কথা ভাবছিলাম না। তার ওপর আদিবের বিয়ে হলো কিছুদিন আগে, আর এখন? সোহানের বাবা তড়িৎ জবাব রাখলেন, মেয়ের অনার্স শেষ হোক, তারপর না হয় বিয়েটা হবে। এখন সব কিছু ঠিকঠাক থাকলো, কি বলেন? তিন ভাই দৃষ্টি বিনিময় করলো কিছুক্ষণ। এ প্রস্তাবটা জুৎসই মনে হলো তাদের নিকট। খানিক নিজেদের মধ্যে চুপি সারে মত বিনিময় করে মতামত দিলেন তারা। এই প্রস্তাবে তাদের কোনো আপত্তি নেই। আফসানা তা শুনে তৃপ্তির হাসিতে মৌয়ের পাশে গিয়ে বসলেন। আফিয়া আর দেরি না করে নিজের সঙ্গে আনা হীরার আংটিটা প্রফুল্ল মনে মৌয়ের আঙুলে পরিয়ে দিলেন। ঠোঁট এলিয়ে হেসে জানালেন, এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার। মৌ নিভু নিভু দৃষ্টিতে চেয়ে আছে। এ মুহূর্তে যা হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। পাশ থেকে তার কাজিনরা আনন্দ ধ্বনি করছে, অথচ সেদিকে একদম মন নেই মেয়েটার। আনমনা হয়ে চক্ষু দৃষ্টি সোহানের দিকে ফেলে। মৌ চমকায়, লোকটা তার দিকে এক ধ্যানে চেয়ে আছে, একটুও পলক পড়ছে না। ভিমরি খেয়ে তৎক্ষণাৎ চোখ সরালেও মনের অস্থিরতা দূর হয় না মৌ নামক রমণীর, বরং তা ক্রমশ বেড়ে চলে। চট্টগ্রাম দুদিন পর রাত ঠিক 10টায় আদিব চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে। ধানমন্ডিতে পৌঁছে সে বাসার পথ না ধরে সেই চিরচেনা লেকের পাড়ে এসে উপস্থিত হয়েছে। কারণ সেখানে তার বন্ধু মহল অপেক্ষা করছে তার জন্য। জরুরি তলব পাঠানো হয়েছে তার কাছে, আর তাদের সে জরুরি তলবের কারণ কি হতে পারে সেটা আদিব ভালোভাবেই জানে। তবু দ্বিমত না করে চলে এসেছে তাদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে। আদিবকে পেয়ে সকলেই হেই হেই করে উঠল। মুহূর্তে আদিব তাদের পাশেই বেঞ্চে বসতে নিয়ে সরু দৃষ্টিতে সবাইকে দেখলো একবার। অতঃপর গমগমে স্বরে প্রশ্ন করল, ডেকেছিস কেন? রায়ান প্রত্যুত্তর করল, সর্বপ্রথম চেতিস কেন? আমি যে কত স্যাক্রিফাইস করছি তোদের জন্য, সেটা চোখে পড়ে না? তাওরাক দেখা শালা, নোভারে 7 দিন পরে উঠাইয়া নিতে পারতাম, কিন্তু তোদের কাজের জন্য বিয়ের ডেট পিছাইছি। বন্ধুদের রেখে বিয়ে করবো এমন স্বার্থপর তো আমি না এখন। রান থামিয়ে তাহির কটকট ভঙ্গিমে বলল, চাপাবাজি কম কর। নোভা ভাবি যে তোর ইদানিং পাত্তা দিতেছে না সেইটা বল, নইলে তোর মতো হারামি জীবনে আমাদের জন্য বিয়ে পিছাবে না। তাহিরের কথায় রাফি শিফা দুজনের সশব্দে হেসে উঠলে ক্ষোভে ফেসে উঠল রান। তাহিরকে চক্ষু দিয়ে এক প্রকার ভস্য করার চিন্তাভাবনা এটে চিবিয়ে চিবিয়ে জবাব রাখল, ফালতু কথা বলবি না তাহিরের বাচ্চা। নোভার সঙ্গে কোনো ঝামেলা নেই আমার, মিথ্যে অপবাদ দিবি না, খবরদার। দাঁড়া, আমার বউকে এক্ষুনি কল দিচ্ছি, তখন শুনিস ঝামেলা আছে নাকি নেই। মুহূর্তের মধ্যে হাসির রোল পড়ল বন্ধুদের মাঝে। একমাত্র আদিব স্থির দৃষ্টিতে দেখে যাচ্ছে তাদের কাণ্ড কারখানা। রান সত্যি ফোন বের করে কল দিল নোভাকে। বন্ধুদের হাসিকে সে পাত্তা না দিয়ে লাউড স্পিকার অন করলো। সকলে তখন হাসি থামিয়ে সভ্য ছেলের ন্যায় বসলো। হুট করে কল রিসিভ হলে কিছু বুঝে ওঠার আগে ওপাশ থেকে নোভার রাগী স্বর শোনা গেল, এই তুমি ফোন দিয়েছো কেন এখন?
সন্ধ্যার দিকে না বললাম কাল পরীক্ষা আছে, আমার পড়তে হবে, রাতে কল দিও না, কথা মনে থাকে না কেন, ফোন রাখো এখন, শুধু ডিস্টার্ব করে বেয়াদব লোক। নোভা এক নাগারে কথাগুলো বলে তৎক্ষণাৎ কল কাটলে রান আহাম্মক বনে যায়, আর বাকিরা তীব্র হাসিতে ফেটে পড়ে আবারও। আদিবও এ যাত্রায় ঠোঁট চেপে হাসে। রানের গোবেচারা মুখটা দেখার মতো লাগছে এখন। বেচারার মনেই ছিল না তার বউয়ের এই নিষেধাজ্ঞা, যদি মনে থাকতো তাহলে এই লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হতো না তার। আধার রাত, নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ, বাসার অভ্যন্তর একদম কোলাহলবিহীন শান্ত। কেউ জেগে নেই এখন, তারই যেন জানান দিচ্ছে। বন্ধুদের সঙ্গে আড্ডা পর্ব সেরে আদিব বাড়ি ফিরেছে রাত 12টায়। বাড়ির কাউকে জানানো হয়নি আজ যে সে ফিরবে। এতে অবশ্য কোনো অসুবিধা নেই, কারণ বাহির থেকে ডিনার সেরে এসেছে সে। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে পুনরায় বন্ধ করে সে ধীর কদমে পৌঁছে গেল নিজের রুমের দিকে। যাওয়ার সময় আদ্রিতার রুমের দরজা ফাঁক দেখেও বিশেষ ভাবান্তর ঘটল না তার মধ্যে। রুমে ফিরে ফ্রেশ হওয়ার জন্য সে ওয়াশরুমে ঢুকলো সরাসরি। একবারে গোসল সেরে বের হলো আদিব, ট্রাউজার টি শার্ট গায়ে জড়িয়ে চুলগুলো মুছে বিছানায় এসে টান টান হয়ে শুয়ে পড়ল। চক্ষু বন্ধ করতেই প্রিয়তমার প্রতিচ্ছবি এসে হানা দিল। চক্ষু পর্দায় দৃশ্যমান মেয়েটার মায়াকাড়া চাহনি অত্যাধিক আকর্ষণীয়। বুকে তোলপাড় তুলে দিল চাহনি। দুদিন হলো মেয়েটার মুখদর্শন করা হয় না। সেখানে থাকাকালীন একবার ভিডিও কল দিলেও মেয়েটা লজ্জার কারণে রিসিভ করেনি। এখনও যে মেয়েটা সহজ হতে পারেনি তার সাথে। আদিব আলতো হাসে, চোখ মেলে আচমকা উঠে বসে। তাকে এক পলক দেখার জন্য মনটা হঠাৎ আনসান করছে ভীষণ। তার রুমে ছুটে চলে যেতে ইচ্ছে করছে এই মুহূর্তে। যাবে কি? আদিব যে নিজের প্রতি আজকাল কোনো ভরসা পায় না। যদি অন্য ঘরে চলে গিয়ে ভুল কিছু করে বসে তখন মন বলে সে তো তোর বউ, ভুল কিছু হলে সমস্যা কি? আর পরবর্তীতে সাথে সাথে মস্তিষ্ক তাকে সংকেত দেয় তুই তোর বাবার আদেশ ভুলে গেলি। মন মস্তিষ্কের এরূপ তাড়নায় আদিব খামোশ হয়, চুপচাপ বসে রয় কিছুক্ষণ। একসময় মস্তিষ্কের সংকেতকে উপেক্ষা করে মনের ডাকে সাড়া দিয়ে দরজা খুলে আদ্রিতার রুমের দিকে এগিয়ে যায় সে। এক পলক দেখেই চলে আসবে এমনটাই চিন্তা ভাবনা তার। আধো অন্ধকার হয়ে আছে আদ্রিতার কক্ষ। নীল রঙা ডিম লাইট আবছাভাবে আলো ছড়াচ্ছে পুরো কামরা জুড়ে। সেই ক্ষীণ আলোতে বিছানার ঠিক মধ্যিখানে আদ্রিতার দেখা মিলল। মেয়েটার ডান কাত হয়ে কম্বল দিয়ে নাক মুখ ঢেকে শুয়ে আছে। আদিব স্মিত হাস্যে রুমের অভ্যন্তরে প্রবেশ করলো। দরজাটা বন্ধ করতে গিয়েও করলো না, চাপিয়ে রেখে সামনে এগোলো সে। আদ্রিতা আর ছোট থেকে মুখ ঢেকে ঘুমানোর অভ্যাস। অন্যদিকে আদিব এভাবে ঘুমাতেই পারে না, দম বন্ধ অনুভূত হয় তার। অথচ তার বউটা কত সুন্দর এভাবে আরামে ঘুমাচ্ছে। মেয়েটা সচরাচর দরজা বন্ধ করে ঘুমায়, আজ দরজা কেন খোলা রাখলো তা বুঝে পাচ্ছে না আদিব, ভুল করে হয়তো। সাবধানে পা ফেলে আদিব ডান দিক এসে ঠিক আদ্রিতার পাশে বসলো। মেয়েটার চোখ ব্যতীত কোনো কিছুই দৃশ্যমান নয়। আফসা আলোয় আদিব সেই বিধ্বংসী বন্ধ চোখের দিকে ধ্যানমগ্ন হয়ে কিছুক্ষণ চেয়ে রইল। অতঃপর হাত বাড়িয়ে মেয়েটার এলো চুল ঠিক করে দিল খুব যত্ন নিয়ে। হালকা ঝোঁকে ঠোঁটের তপ্ত ছোঁয়া দিল মেয়েটার ললাটের মধ্যিখানে। আদ্রিতা এতে কিঞ্চিত নড়ে চড়ে উঠল। ঘুমের ঘোরে কপালে কিঞ্চিত কুঞ্চিত করে মুখ থেকে কম্বলটা সরালো। নিমিষে উন্মুক্ত হলো তার সুশ্রী মুখ। কপালে ভাঁজ ফেলে ঠোঁট দুটো ফুলিয়ে আদুরে ভাবে ঘুমাচ্ছে মেয়েটা। আদিব থমকালো, নজর স্থির হলো প্রেয়সীর আদুরে মুখে। তখনই মনে উকিঝুঁকি দিল বিভিন্ন নিষিদ্ধ ইচ্ছেরা, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। মনের ডাকে সাড়া দেয়া যাবে না, একদম না। বিড়বিড় করে সে কথা উচ্চারণ করলো কয়েকবার। তারপর গভীর দম ফেলে আদিব বহু কষ্টে দৃষ্টি সরালো। আশপাশে একবার চেয়ে নিজেকে খানিক ধাতস্থ করে আদ্রিতার ডান হাতটা মুঠোয় পুরল সে। মুখ নিচু করে পরপর দুবার চুমু খেলো ফর্সা হাতটায়। তারপর আদ্রিতার ঘুমন্ত মুখ পানে চেয়ে খুব ধীর আওয়াজে অসহায় কণ্ঠে স্বগতোক্তি করল, প্রেমিকের বুকে আগুন জ্বালিয়ে বড্ড নিশ্চিন্তে ঘুমানো হচ্ছে তাই না? ঘুমিয়ে নাও এখন, কিন্তু সময় আমারও আসবে, তখন তোকে ছাড় দেওয়া হবে না একরত্তি। গভীর প্রণয় আনলে তখন দুজনে মিলে জ্বলে পুড়ে নিঃশেষ হব জান। ভোরের কুয়াশা ভেদ করে পূব দিকে সূর্যটা উঁকি ঝুঁকি দিচ্ছে। তেজবিহীন সূর্যকিরণ ধীর পবনের তালে
গাছের কচি পাতাগুলো দুলছে ক্রমশ। মৃদুমন্দ বাতাসের দরুন শীতের তীব্রতা আরও বহুগুণে বেড়েছে যেন। এই শীতল আবহাওয়া কম্বলের ভেতর আবেশে দু চোখ বুজে ঘুম দিতে পারলে হেব্বি লাগত। কিন্তু ভোরের এমন শান্তির ঘুম সবার কপালে জোটে না। তাহির তার বাবার একমাত্র সন্তান, নিজেদের বিজনেস আছে তাদের। তার বাবাই এতকাল একা হাতে সামলিয়েছে সব। তার অবশ্য কোনো কাজ করতে হয়নি, যখন ইচ্ছা বাউন্ডুলের ন্যায় ঘুরেছে। আবার মন চাইলে অফিসে গেছে, নয়তো সারাদিন শুয়ে বসে আরাম আয়েশ করেছে। তবে দিবাকে বিয়ের কথাটা জানানোর পর থেকে তার বাবা পুরোপুরি পল্টি খেয়েছে। তার ভাষ্যমতে সে নাকি উচ্ছিনে গেছে। তার কাছে কেউ নাকি মেয়ে দিবে না। যদি দিবাকে বিয়ে করতে হয় তাহলে অফিসে নিয়মিত এসে নিজেকে কর্মঠ হিসেবে প্রমাণ করতে হবে। তাহলে তিনি ভেবে দেখবেন বিষয়টা। কাজের ক্ষেত্রে সিরিয়াসনেস দেখলে তিনি নিজে বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন মেয়ের বাড়িতে। তাহির ঠোঁট এলিয়ে হাসে। তার বাবা কোনোদিন এসব কঠোর কথা শোনায়নি তাকে, কিন্তু এখন সুযোগ বুঝে ঠিকই বলে দিল। অবশ্য তিনি তার খারাপের জন্য কিছু বলেনি। কাজে পুরোপুরি ফোকাস করলে ভবিষ্যতে তারই লাভ। অনেক কিছু শেখাও হলো, আর তার বাবার কষ্টটাও কম হলো। তখন তাহির তার বাবার কথাগুলো শুনে খানিক ভড়কে গেলেও পরবর্তীতে নিজেকে কর্মঠ হিসেবে প্রমাণিত করার সিদ্ধান্তে অটল রইল। যার ফলস্বরূপ তীব্র শীতকে এক প্রকার উপেক্ষা করে এখন নিয়মিত খুব ভোরে ঘুম থেকে জেগেছে সে। সময়মতো অফিসে যাচ্ছে, মনোযোগী হয়েছে নিজের কাজে। আর এই কাজের চাপে এতদিন কল করা হয়নি দিবাকে। মাঝে মধ্যে শুধু টেক্সট পাঠাতো তাকে। তবে আজ কেন জানি কথা বলতে ইচ্ছে করছে মেয়েটার সঙ্গে। খালি গায়ে বডি স্প্রে ইউজ করে তাহির গায়ে শার্ট জড়ালো, হাত ভেজা চুলগুলো পেছনে ঠেলে ফোনটা হাতে নিল। ব্যালকনির দিক পা বাড়িয়ে এগিয়ে গেল সেদিকে। শীতের মৌসুমে ঠান্ডা বাতাস শীতকে যেন প্রকট করে তুলেছে। সদ্য গোসল করে আসায় তাহির এই মুহূর্তে দ্বিগুণ ঠান্ডায় কুঁকড়ে উঠল। তবে সে কোনো মতে গাঝাড়া দিয়ে ডায়াল করলো দিবার নাম্বারে। শূন্য দৃষ্টিতে বাইরে চেয়ে ফোনটা কানে চাপল। ঠোঁট কামড়ে অপেক্ষা করলো কল রিসিভ হওয়ার। খানিক বাদেই কল রিসিভ করলো দিবা, কিন্তু কিছু না বলে চুপ রইল। তাহির আলতো হেসে নীরবতায় ভেঙে বলে উঠল, কেমন আছো? দিবা সলজ্জিত কণ্ঠে উত্তর করলো, আলহামদুলিল্লাহ, আপনি? তাহিরের কণ্ঠ এবার একটু অন্যরকম শোনালো, তোমাকে ছাড়া ভালো নেই তো সুইটি। কাজের ভীষণ চাপ, দেখো না তোমার সঙ্গে এখন দুদণ্ড কথা বলতে পারি না। তবে খুব শীঘ্রই তুমি আমার হবে, প্রস্তুতি নাও। দিবা আড়ষ্ট হয়ে মাথা নুয়ালো। এত লজ্জা সে কখনো পায়নি। এই লোকটার কথা শুনলেই তার যে কি হয়ে যায়, ভীষণ লজ্জা লাগে তখন। ফোনের ওপাশ থেকে দিবার প্রত্যুত্তর না পেয়ে তাহির আবারও অধিকার বোধ নিয়ে আওড়ালো, খাবারে যেন অনিয়ম না হয়, সামনে তো পরীক্ষা না, ভালো করে পড়বে, ঠিক আছে? আমার বাবা মা বিয়েতে রাজি এখন। রানের বিয়ের পরপরই বাবা প্রস্তাব নিয়ে যাবেন তোমাদের বাড়িতে। তুমি নিজের খেয়াল রাখবে, হ্যাঁ? দিবা এ যাত্রায় মৃদু স্বরে সম্মতি জানালো, জি। খেয়েছ? তাহলে এখন পড়ো, আমি অফিসে যাচ্ছি, ফ্রি হলে কল দিব, ওকে? দিবা ঠোঁট চেপে হেসে উত্তর করলো, ঠিক আছে, সাবধানে যাবেন। তাহির হাসলো কেবল, মনটা ফুরফুরে হলো নিমেষেই। মেয়েটা খুব লক্ষ্মী, ভীষণ আদুরে। এমন একটা বউয়ের তো স্বপ্ন ছিল তার। সৃষ্টিকর্তার রহমতে তাকে পেয়েও গেছে নাগালের মধ্যে। ডাইনিং টেবিল জুড়ে বিভিন্ন খাবারের সমাহার, সুস্বাদু ঘ্রাণে মৌ মৌ করছে চারপাশ। ব্রেড, জেলি, রুটি, ডিম পোস্ট আর সবজির পাশাপাশি কালা ভুনা করা হয়েছে আজ। ইতিমধ্যে বাড়ির অধিকাংশ মানুষের সকালে নাস্তা পর্ব শেষ। পুরুষরা খেয়ে দিয়ে অফিসমুখী হয়েছেন, আর গৃহিণীরা বিশ্রামের উদ্দেশ্যে নিজেদের রুমে গেছেন। আরাফ স্কুলে, মাহিমা নিজের কলেজে ছুটে গেছে। শুধু বাড়িতে উপস্থিত রয়েছে চার কন্যা। খুব দেরি করে ঘুম থেকে উঠেছে তারা আজ। ভার্সিটিতে ক্লাস নেই, সেই সুবাদে সবার শেষে ডাইনিংয়ে এসে বসেছে তারা। রুটি সবজি ছেড়ে সর্বপ্রথম কালাভুনে নজর পড়ল তাদের। সেটাই এখন আয়েশ করে ধীরে সুস্থে খাচ্ছে চার বোন।
আদ্রিতা খানিক অন্যমনস্ক, তার মাথায় এখনও গতরাতে দেখা স্বপ্নটা ঘুরপাক খাচ্ছে। আদিব তার নিকটে চুপিসারে এসেছিল, সম্মোহনের ন্যায় চেয়ে থেকে আলতো করে চুমু খেয়েছিল তার কপালে। আদিবের ছোঁয়ায় ঘুমের ঘোরে এক অদ্ভুত ভালো লাগার শিহরণ বয়ে যাচ্ছিল আদ্রিতার সর্বাঙ্গে। খুব বাস্তব মনে হয়েছিল সে অনুভূতি, কিন্তু চোখ মেলে যখন আদিবের দেখা পেল না, তখন বুঝলো এটা শুধুমাত্র স্বপ্ন ছিল। স্বপ্নরাজ্যেই তার প্রেমিক পুরুষ তাকে আদর দিতে এসেছিল। এসব ভেবে আদ্রিতা স্মিত হাসল। পরক্ষণে ভোতা মুখে বিফের টুকরো মুখে পুরল। লোকটা বড্ড নির্দয়, রাতে ফিরেছে অথচ তার সঙ্গে দেখা করলো না। রাতে না করতো, সকালে তো তাকে ডাকা উচিত ছিল, সেটাও করলো না। পাষাণের মতো সকালে উঠে অফিসে চলে গেছে। সেও দিন দুনিয়া ভুলে ঘুমাচ্ছিল। এখন দেখা হতে হতে সেই রাত। আদ্রিতা মন খারাপ করে খাবার চিবোতে শুরু করলে হঠাৎ মৌমির চেঁচানোতে সচকিত হলো। ভোরকে গিয়ে তার দিকে তাকলেই, তোরা কোথায় হারাইলি? মৌমির চেঁচানো স্বরে আদ্রিতা বাদে বাকি দুই রমণীরও ধ্যান ছুটল। মৌ তৎক্ষণাৎ চোখ গরম করে বোনের উদ্দেশ্যে বলল, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, কি সমস্যা? মৌমি তিনজনকে একবার দেখে তারপর জবাব দিল, তিনজন তিনতলায় হারিয়েছিস দিন দুনিয়ায়? আমি একা বসে বড় হচ্ছিলাম, তাই তো ডাকলাম, খেপিস কেন এত? মৌ মুখ বাঁকালো, তবে জবাব দিল না। সত্যি তো সে দীর্ঘক্ষণ অন্যমনস্ক ছিল। হাতে থাকা আংটিটার দিকে চেয়ে বারবার গতকালের দৃশ্যটা চোখে ভাসছিল তার। বর্ষা এখন স্বাভাবিক। বাড়ি থেকে ফিরে এসে একদম ফুরফুরে মেজাজে আছে। সে বহু চেষ্টায় নিজের অনুভূতিকে দমাতে পেরেছে, আর এটাতে সে ভীষণ খুশি। আদিবকে দেখলে এখন আর পূর্বেকার ন্যায় কষ্ট অনুভব হয় না তার, বরং ভেতর থেকে সম্মানটা আসে, কারণ তার অনুভূতি সম্পর্কে সে আর আদিব ছাড়া এ বাড়ির কেউই জানে না। জানলে কি হতো সেটা বর্ষা জানে না। তবে আদিব চাইলেই পারত মেজাজ দেখে তাকে পরিবারের সকলের সামনে ছোট করতে, যেহেতু সে তাকে মিথ্যে তথ্য দিয়েছিল এতদিন। কিন্তু আদিব এসব কিছুই করেনি, বরং তার করা এটুকু অপরাধ ছোট বোন হিসেবে ক্ষমা করে দিয়েছে সেদিনই। মৌমিকে যে নজরে দেখে তাকেও ঠিক সেই নজরে দেখে এসেছে আদিব, এবং এখনও সে নজরেই দেখে সে। মৌমির সন্দিহান কণ্ঠে বর্ষা এবার ভাবনা ছেড়ে তার দিকে ফেরে। এ আপু, তোরা কি ভাবছিস এত? ব্যাপারটা কি? বর্ষার ঠোঁট এলিয়ে হেসে জানালো, ব্যাপারটা কিছুই না। তুই খাওয়া বাদ রেখে আমাদের দেখছিস কেন সেটা বল। খাচ্ছি বলে আশেপাশে তাকাবো না? শোনো, আমার এখনও কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে। আদ্রিতা ভুরু কুঞ্চন করে তাকালো, বলো কেন? তিনজন সতর্ক নয়নে তাকালো মৌমির গলা ছেড়ে আশ্চর্যজনিত হয়ে বলল, সোহান ভাই নাকি আমার দুলাভাই হয়ে যাবে? এটা বিশ্বাস করার মতো বল। কদিন আগেও আপু বড় মার বোনের বাসায় যেতে চায়নি, বিয়ে বিয়ে করে বলে, আর এখন ওনারই ছেলেরই বউ হয়ে আপু পার্মানেন্টলি সেখানে থেকে যাবে ভাবা যায়? মৌমির কথার ধরন দেখে বর্ষা ও আদ্রিতা খিলখিলি হেসে উঠল, কিন্তু মৌ কটমট চাহনিতে বোনের দিকে তাকালো। মৌয়ের রিয়াকশান দেখে মৌমি এ যাত্রায় দাঁত কেলিয়ে হেসে প্রত্যুত্তর করলো, এভাবে তাকাস কেন? আমি কিন্তু সোহান ভাই মানে দুলা ভাইয়ের কাছে বিচার দিব, একটা লাগাবো মৌমির বাচ্চা, জ্বালাবি না বলে দিলাম। মৌ রুষ্ট মুখে বোনের উদ্দেশ্যে কথাটা বললেও অনুভূতির চাপে বক্ষ স্পন্দন জোরালো তার বোনরা হাসছে, এক একটা গা কাঁপিয়ে হাসছে। মৌ তাদের থেকে দৃষ্টি সরিয়ে আড়ালে বুকে হাত রাখল। কাল থেকে যতবার সোহানের কথা মাথায় এসেছে ততবার হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতি টের পাচ্ছে সে। ভার্সিটির সামনে দাঁড়ানো চিন্তিত সোহানকে স্মরণে আসা মাত্র এক অন্যরকম ভালো লাগে সে যাচ্ছে অন্তর। তার ঘায়ল করা সম্মোহন চাহনি চোখের পর্দায় ভেসে উঠলে গলা শুকিয়ে আসে তার। এ কেমন অনুভূতি মৌ জানে না, তবে সৃষ্টিকর্তার ইশারায় যা হচ্ছে তাতে মন প্রফুল্ল তার। বিয়েটা ঠিকঠাক তাদের, আগামী মাসে হয়তো আংটি বদল হবে। জীবনের আগে পরে ভালোবাসার কেউ ছিল না মৌয়ের। সোহানের আগমনে তার মন উতলা এখন। তাকে নিয়ে ভাবতে যেমন ভালো লাগছে, তেমনি লজ্জার আবেশে বারবার মূর্ছা যাচ্ছে এ মেয়েটা। রাতের প্রথম প্রহর চলমান, চারিদিকের কোলাহল খানিক ঝিমিয়ে,
কিছু মানুষের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে রাস্তাঘাটে। আদিপ অনবরত হাত ঘড়িতে টাইম দেখে যাচ্ছে আর বারবার আর চোখে তাদের বাড়ির সদর দরজার দিকে তাকাচ্ছে। আদ্রিতাকে নিয়ে আজ ঘুরতে যাবে সে হাতির ঝিল। অফিস থেকে বের হতেই তাকে জানিয়ে দিয়েছিল সে কথা। এখন সে তাদের বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে, অথচ মেয়েটা এখনো নিচে নামছে না। রেডি হতে এত সময় লাগে? আদিপ বিরক্তির নিঃশ্বাস ছেড়ে ঠায় দাঁড়িয়ে রইল। পাক্কা 15 মিনিট দেরি করে আদ্রিতা এসে উপস্থিত হলো গাড়ির কাছে। আদিপ কপাল কুঞ্চিত করে তাকালো তার দিকে। পার্পেল কালারের সালোয়ার কামিজ জড়ানো গায়ে, কামিজটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে মেয়েটার ফর্সা শরীরে। মুখে হালকা সাজ, নজর ঝুঁকানো সবসময়ের মতো। তার বউয়ের এরূপ আদুরে রূপ দেখে আদিপ গোমরা মুখে থাকতে পারে না কখনো। এবারও ঠোঁটে মৃদুমন্দ হাসি ফুটালেও গাম্ভীর্য ভঙ্গিমা আদেশ করল, গাড়িতে ওঠ। আদ্রিতা দৃষ্টি তুলে সামনে তাকালো। আদিবের সঙ্গে চোখাচোখি হতেই সে ঢোক গিলে তৎক্ষণাৎ গাড়িতে উঠে বসল। মেয়েটার লজ্জাপাওয়া দেখে আদিপ আড়ালে ঠোঁট টিপে হেসে ড্রাইভিং সিটে এসে বসল। আদ্রিতা কুটুর কুটুর চাহনিতে আদিবকে দেখল একবার। লোকটার গায়ে এখনও ফর্মাল ড্রেস আপ। অফিস থেকে ফিরে ফ্রেশ অবধি হয়নি। সকাল থেকে এমনিতেও আদ্রিতার মনটা খারাপ ছিল। আদিবের সঙ্গে দেখা হয়নি বলে সন্ধ্যার পর যখন ফোন দিয়ে বলল ঘুরতে নিয়ে যাবে, তখন তার খুশি আর দেখে কে। কিন্তু এখন কষ্ট হচ্ছে লোকটার ক্লান্ত মুখশ্রী দেখে। আদ্রিতা তার মনের কথাটা আর চেপে রাখল না। নিভু দৃষ্টি আদিবের দিকে তাক করে চিন্তিত স্বরে বলল, ফ্রেশ হয়ে তারপরে জেন। আদিব গাঢ় চাহনিতে তাকালো। আদ্রিতা সে দৃষ্টি দেখে ভিমড়ে খেয়ে মাথা নোয়ালো। তখনই শুনতে পেল আদিবের কৌতুক স্বর, শীতের রাতে 2 বার গোসল করতে চাচ্ছিস আমাকে? কথাটা আদ্রিতার ঠিক বুঝে আসলো না। শীতের রাতে 2 বার গোসল মানে? কিছুক্ষণ আনমনা হয়ে ভাবতেই আদিবের কথার মানেটা বুঝতে পারলো। বাইরে থেকে ফিরে আদিব শাওয়ার নেয় সবসময়। অফিস থেকে ফিরে একবার, তারপর হাতির ঝিল থেকে ফিরে পুনরায় গোসল করলে 2 বার। এটাই হয়তো বুঝিয়েছে লোকটা। আদ্রিতা আলতো হেসে আর চোখে আবারও তাকালো আদিব নামক সুদর্শন পুরুষের দিকে। লোকটা তার দিকে চেয়ে নেই। গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করায় ব্যস্ত সে, কিন্তু তার ঠোঁটের কোণে এক ফুটে ওঠা বক্র হাসিটা নজরে আড়ালো না আদ্রিতার। রাত বাজে 9টা। আফসা অন্ধকার চতুর্দিক। গাড়ি চলছে ধীর স্থিরভাবে। আদিবের সম্পূর্ণ মনোযোগ এখন ড্রাইভে, আর আদ্রিতা শুধু কোমলমতি কিশোরীর ন্যায় গাড়ির জানালার কাঁচ ভেদ করে এদিক সেদিক তাকাচ্ছে। তার মুখটা হয়ে আছে ঝলমলে। তারা হাতির ঝিলের খুব কাছাকাছি চলে এসেছে। আদ্রিতা পূর্বেও বেশ কয়েকবার এসেছে এ জায়গায়, কিন্তু আজকের মতো এত প্রফুল্ল কখনো হয়নি। আজ যে ভালোবাসার মানুষটা সাথে আছে এবং সে স্বেচ্ছায় তাকে ঘুরতে নিয়ে এসেছে, এই ব্যাপারটাই যেন মনে প্রশান্তি দিচ্ছে আদ্রিতার। খুশির অতি সহ্যে মৃদু হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখেছে। আদিব অবশ্য ড্রাইভিংয়ের ফাঁকে প্রিয়তমার হাসি খুশি মুখটা দেখতে ভুলছে না, আর চোখে বারবার করে পরখ করছে মেটার অতুজ্জ্বল মায়াকাড়া আঁখি দুটো। হাতির ঝিল অন্যতম সুন্দর একটি জায়গা। ব্যস্ত ঢাকা শহরের বুকে একটি এক টুকরো শান্তির স্থান। সেখানে দৃশ্যমান মনোরম দৃশ্য সচক্ষে দেখলে যে কারো মন ফুরফুরে হতে বাধ্য। প্রবল জ্যামকে অতিক্রম করে অবশেষে আদিব গাড়ি নিয়ে উপস্থিত হয়েছে সে স্থানে। তখন রাত 9টা বেজে 15 মিনিট। পার্কিং জোনে গাড়ি পার্ক করে আদ্রিতার হাত ধরে সামনে এগিয়ে গেল সে। দূর থেকে আলোর সমাহার দৃষ্টিগোচর হচ্ছে। বিভিন্ন কালারফুল লাইট জায়গাটাকে বড্ড আকর্ষণীয় করে তুলেছে। ব্রিজের নিকট আসতেই স্বচ্ছ জলরাশির দেখা মিলল। ঝিলের এই টলটলে জলপ্রবাহ এক জায়গায় দাঁড়িয়ে মুগ্ধ নয়নে চেয়ে দেখল আদ্রিতা। আদিব তার পাশে দাঁড়িয়ে গভীর চাহনিতে তার দিকে তাকিয়ে আদ্রিতা বুঝতে পেরে সংকুচিত হয়। দ্বিধা সমেত আশেপাশে তাকায়। রাত বাড়ায় তেমন মানুষের অস্তিত্ব নেই এখানে। তবে নজর ঘোরানোর সময় অদূরে এক যুগলকে চুমুরত অবস্থায় দেখে আদ্রিতা যেন থতমত খায়। দৃষ্টি তুলে আদিবের দিকে চাইলেই বুঝতে পারে লোকটা ঠোঁট টিপে দুষ্টু হাসছে। আদ্রিতা তৎক্ষণাৎ লজ্জায় মাথা নুয়ায় আড়ষ্ট হয়ে ঠোঁট চেপে জলপ্রবাহের দিক নজর স্থির রাখে। এর মাঝে একসময় কানের কাছটায় শুনতে পায় আদিবের ফিসফিসানো কণ্ঠস্বর,
এত লজ্জা পাওয়ার কিছু নেই, তোর স্বামী অন্যদের মতো পাবলিক প্লেসে কখনো তোকে কিস করবে না। বউ হলো বড্ড আদরের, আর তাকে সে আদরটা ঘরেই করতে হয়, একান্তে, নিরালায়, নিভৃতে। আদ্রিতা বিষম খায় এহেন কথা শুনে আদিব ঠোঁট টিপে হেসে তাকে ঘোরায় নিজের দিকে। সম্মোহন দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে পুনরায় আদ্রিতার হাত ধরে। আদ্রিতার সঙ্গে দৃষ্টি মিললে সে বলে ওঠে, চলো দিকে। হাতির ঝিলের আশেপাশে বিভিন্ন জায়গায় আদ্রিতাকে নিয়ে ঘুরল আদিব। চওড়া রাস্তায় দুপাশে লাগানো খেজুর আর তাল গাছ অন্যরকম আকর্ষণ করে। তাছাড়া কিছু দেশীয় ফুল গাছও বিদ্যমান সেখানে। এমন মনোমুগ্ধকর স্নিগ্ধ একটা জায়গায় প্রিয় মানুষটার হাত ধরে হাঁটার ভালো লাগাটাই অন্যরকম। আদ্রিতা ভীষণ খুশি আজ আদিবকে নিয়ে দেখা তার স্বপ্নগুলো ধীরে ধীরে সত্য রূপে নিচ্ছে। তার কোমল মনটাকে আঘাতে জর্জরিত না করে লোকটা নিত্য নতুন চমক দেখে খুশির আমেজে ভরিয়ে দিচ্ছে দিনকে দিন। ঘোরাঘুরি শেষে আদিব একটা রেস্টুরেন্টের দিকে পা বাড়ালো। ঘোরার আরও অনেক জায়গা আছে এখানে, তবে রাতের দিক সেসব স্থান বেশ নির্জন থাকে, ওদিকে না যাওয়াই মঙ্গলজনক মনে করলো আদিব। এখানকার একটা জনপ্রিয় রেস্টুরেন্টে আদ্রিতাকে নিয়ে প্রবেশ করলো সে। কর্নারে একটা টেবিলে বসে আদ্রিতার উদ্দেশ্যে বলল, কি খাবি? আদ্রিতার নজর তখন চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মুখরোচক স্ট্রিট ফুডের সমাহার এখানে, আর এই খাবারগুলি তীব্র আকর্ষণ করছে তাকে। আদিবের জিজ্ঞাসাবাদে সে কণ্ঠ নরম করে আবদার ছুড়ল, স্ট্রিট ফুড খাই। আদিব তার বাচ্চামা স্বর শুনেও গুরুগম্ভীর মুখে চেয়ে রইল। আদ্রিতা খানিক ঘাবড়ালো এতে, তবে কিছুক্ষণ পর আদিবের গম্ভীর আওয়াজে তাকালো তার দিকে। স্ট্রিট ফুডের রানী, শুধু এসবে দৃষ্টি আটকে যায় তার। ওগুলো খাওয়া যাবে না এখন, ভারী কিছু খাওয়া দরকার। যেতে যেতে গভীর রাত হবে, তখন বাড়িতে খাবার দেওয়ার জন্য কেউ জেগে থাকবে না। মুহূর্তে আদ্রিতা দৃষ্টি নিচু করে মুখটা ভোঁতা করল। আদিব তা দেখে পারে না উচ্চস্বরে হাসতে। তখনই আদিব খানিক ঝুঁকে টেবিলের নিচ থেকে আদ্রিতার এক হাত চেপে ধরে জানালো, মুখ ফলাতে হবে না, অর্ডার দিচ্ছি। আদিবের অর্ডারে ক্ষণিকেই খাবার নিয়ে হাজির হলো ওয়েটার। ভারী খাবার হিসেবে ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন অর্ডার করা হয়েছে, সেই সাথে আদ্রিতার স্ট্রিট ফুডের কিছু আইটেম। আদিব প্রথমে রাইস বাড়িয়ে দিল আদ্রিতার দিকে, কাট ভঙ্গিমায় আদেশ করলো, এটা আগে, তারপর সব হাবিজাবি খাবি। আদ্রিতা আলতো হাসলো কেবল, কোনো কথা না বলে মাথা নেড়ে সায় জানালো। আদিব তাকে এক পলক দেখে নিয়ে খাওয়া শুরু করলো। খেতে নিয়ে বারংবার মেয়েটার উজ্জ্বল মুখটা কোনা চোখে দেখতে ভুলল না। নিস্তব্ধতায় ঘেরা চারপাশ, ফাঁকা রাস্তা। আদিবের গাড়ি ছুটে চলেছে ধানমন্ডির উদ্দেশ্যে। 11:30 বাজে এখন। জ্যাম না থাকে জলদি চলে আসলো তারা বাসার নিকটে। আদ্রিতা ঘুমে ঢুলু বারবার চোখ বুজে আসছে তার। তা দেখে আদিব ড্রাইভিংয়ের ফাঁকে তাকে ইশারায় নিজের কাছে ডাকলো। আদ্রিতা সেই ইশারায় ঠোঁট টেপে আড়ষ্ট হলো যেন, তবে লোকটাকে এ মুহূর্তে রাগাতে ইচ্ছে না করে লজ্জা পাওয়া সত্ত্বেও সিট বেল্ট খুলে তার নিকটে এসে বসল সে। মুহূর্তে আদিব মিশিয়ে নিল তার বক্ষ মাজারে। মুখটা ঝুঁকিয়ে খুব সফটলি বলল, আমায় শক্ত করে জড়িয়ে ধর। লজ্জায় দুই চোখ বুঝে নিল আদ্রিতা। আদিবের কথা অনুযায়ী শক্ত করে জড়িয়ে ধরল তাকে। ক্ষণিকে দুটো দেহ মিশে একাকার, দুজনের হৃদস্পন্দন জোরালো। একজন অনুভূতির চাপে বেসামাল, অন্যজন লাজের দরুন বড্ড নাজেহাল। এই অবস্থাতেই বাসার সামনে এসে গাড়ি থামলো। আদ্রিতা হালকা মাথা তুলে উকি দিল বাইরে। আদিবকে ছেড়ে সোজা হয়ে বসতে নিবে, তখনই এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটালো আদিব। আদ্রিতার মাথাটা জানালার সহিত খানিক হেলে গেলে পিপাসার্থের ন্যায় আদিব আঁকড়ে ধরল তার অধর যুগল। বড্ড উন্মাদের ন্যায় ওষ্ঠকার্য সম্পাদন করে সে গলায় ঘাড়ে নিজের অস্তিত্ব জাহির করতে ব্যস্ত। আর আদ্রিতা এমন অপ্রত্যাশিত কাণ্ডে হতচকিত, স্তম্ভিত, শিহরিত। বাসায় ফিরে শাওয়ার নিল আদিব। কোমরে তোয়ালে পেঁচিয়ে শুকনো টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বিছানার কাছটা এসে দাঁড়ালো সে। গাড়ির ঘটনাটা ফের মনে পড়লে সে ঠোঁট বাঁকা করে হাসল।
এবং মাঝে মাঝে তার কি হয়ে যায় সে নিজেই বোঝে না, ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছে সেই ইদানিং। তখনকার আদ্রিতার লাজে রাঙা চেহারাটা স্মরণে এলে সে ঠোঁট এলিয়ে হাসে। তার থেকে ছাড়া পাওয়ার পর মেয়েটা আর এক মুহূর্ত ব্যয় করেনি। তখন সেখানে বাড়িতে ঢুকে সোজা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করেছে সে। আদিব মৃদু হাসে, ট্রাউজার টি শার্ট গায়ে জড়িয়ে নেয়, অতঃপর কম্বল টেনে বিছানায় গায়ে লিয়ে দেয়। ঘুমও দু চোখ বুজে আসছে তার। বিশ্রামের অভাবে শরীরটা ম্যাচ করছে। ঠিক সেই সময়টা তার ফোন বেজে উঠলে সে বিরক্ত ভঙ্গে ফোনটা হাতে নেয়। মেসেঞ্জার গ্রুপ থেকে আসা বন্ধুদের ভিডিও কল দেখে ভুরু কুঁচকে আসে তার। পরক্ষণে রিসিভ করে রুষ্ট মুখে বলে, এত রাতে কি দরকার তোদের? সকলে আরাম করে শুয়ে আছে বিছানায়। এর মধ্যে রাফি বলে উঠল, বউকে নিয়ে কেমন সময় কাটালিতে জানতে ফোন দিলাম। সেইতে যাও কেন মামু? আদিব শক্ত মুখে বলল, বাজে বকবি না, কি দরকারে কল দিয়েছিস তাড়াতাড়ি বলে ফেল। ঘুমাবো এখন, সকালে অফিস আছে। রাফির জবাবের আগেই তাহির খেকে উঠল, ওই শালা, আমারে বলছিস আমার কপালে নাকি বউ জুটবে না, আর এখন নিজেই বউ বউ বলে কাঁদতেছে রাত্রের বেলা। তোর বোনের পটানোর সাহস নেই তো, সেজন্য তোরে পটাইতে কল দিচ্ছি এখন। রাফি গোব্যাসেরা মুখ করে তাকালো। আদিত্যকে চোখ রাঙিয়ে বলল, মৌকে ডিস্টার্ব করবি না খবরদার, সময় হোক তারপর দেখব তোর বিষয়টা। রাফি আফসোসের স্বরে বলল, বিষয়টা গুরুত্বের সহিত দেখিস আদিব, তোর বোন ছোট বলে আমি এখন পর্যন্ত কিছু বলার সাহস দেখাই নাই। আমি তো জেন্টলম্যান, আর জেন্টলম্যানরা কখনো ফালতু মানুষের মতো আলাভু করে বেড়ায় না। রাফির কথায় সূক্ষ্ম খোঁচা দেওয়া হয়েছে তাহিরকে। খোঁচাটা বুঝে তাহির রাগে ফায়ার হয়ে উঠল। তখন তার রাগারুন মুখটা দেখে রায়ান, শিফাত, রাফি সশব্দে হেসে উঠলে আদিব গমগমে স্বরে স্বগতোক্তি করল, ঘুমো সব কয়টা, তোদের ফালতু ঝগড়া শোনার মুড নেই এখন আমার, কল কেটেছি। কেটে গেছে আরও বেশ কয়েকটা দিন। রায়ানের বিয়ের ডেট ফিক্সড হয়েছে কদিন হলো, আর মাত্র 5 দিন পর শুক্রবারের বিয়ের অনুষ্ঠান করা হবে তার। আদিবের পুরো ফ্যামিলি সেখানে আমন্ত্রিত। এ নিয়ে তার ভাই বোনদের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই। দীর্ঘদিন পর তারা কোনো বিয়ের অনুষ্ঠানে যোগ দিবে, এটাই যেন তাদের আনন্দের মূল কারণ। আদ্রিতা অবশ্য স্বাভাবিক, কোনো হৈহুল্লোর ব্যাপার তার মধ্যে নেই। 15 দিন পর তার সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা। পড়াশোনা বাদ রেখে বিয়ের আমেজে যেতে মন না চাইলেও যেতে হবে, সে এত খুশিও না আবার বেজারও না। 2 দিন পরেই তারা সপরিবারে রায়ানদের বাসায় উঠবে। তারপর গায়ে হলুদ, বিয়ে, বউ ভাতের পর ফের নিজেদের বাসায় ফিরবে। কিছু শপিং হয়েছে তাদের, আরও বাকি আছে। পড়ার টেবিলে থেকে উঠে আদ্রিতা নিজের রুম ছেড়ে বের হলো। ভোরবেলা উঠে বসতে চেয়েছিল সে, এবার নাস্তা করা প্রয়োজন তার। সে নিচে নামতে গিয়ে সিঁড়িতে আদিবের দেখা পেল। তাকে দেখেই থমকে দাঁড়ালো সে। সেই রাতের পর তাদের মধ্যে তেমন দেখা সাক্ষাৎ হয়নি। আদিব অবশ্য কয়দিন কাজে ব্যস্ত ছিল খুব। সকালে উঠে অফিসে চলে যেত, আবার রাত করে বাড়ি ফিরত। লোকটা এখনও ফর্মাল ড্রেস আপে আছে, নাস্তা সেরেছে হয়তো, এবার অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আদ্রিতা তাকে এক পলক দেখে চলে যেতে নিলে আদিব কোমল স্বরে ডেকে ওঠে, অদ্রি শোন। আদ্রিতা থামে, পিছু ফিরে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে। আদিব সরু চোখে তাকে একবার দেখে নিয়ে ওয়ালেট থেকে একটা কার্ড বের করে। আদ্রিতার ডান হাতে সে কার্ডটা ধরিয়ে দিয়ে বলে, আজ সবাইকে নিয়ে ইচ্ছে মতো শপিং করে নিস, আমার সময় হবে না। আদ্রিতা কার্ডটা মুঠোয় পুরে চোখ তুলে তাকায় তার দিকে। কিছুক্ষণ চেয়ে থেকে সরল মুখে ওপর নিচ মাথা নেড়ে সায় জানায় তাকে। আদিব স্মিত হাসে। যাবার আগে আদ্রিতার কপালে টোকা দিয়ে নিচু স্বরে বলে, যখন বাচ্চাদের মতো এভাবে মাথা নাড়াস তখন সত্যি তোকে আমার বউ বউ লাগে রে। আজ শুক্রবার, বিয়ের আমেজে আমোদপূর্ণ পরিবেশ। রায়ানদের বাসার উপস্থিত সকল মেহমান বেশ উল্লসিত। এক সাজ রব বিদ্যমান সেখানে। গায়ে হলুদের অনুষ্ঠান সাদামাটাভাবে শেষ হয়েছে গতকাল, তবে বিয়ের অনুষ্ঠান হবে বেশ জাঁকজমক সহকারে। বাসার চতুর্দিক খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। ইতিমধ্যে আমন্ত্রিত সকল মেহমান তাদের বাড়িতে চলে এসেছে।
আদিবের পরিবারও দুদিন পূর্বে এখানে এসেছে সপরিবারে। তাদের মধ্যে কেউ অনুপস্থিত থাকুক সেটা রায়ান চায়নি, তাই তার মন রক্ষার্থে শত ব্যস্ততার মাঝেও আদিবের বাবা চাচারা উপস্থিত হয়েছে সেখানে। ভোরের স্নিগ্ধ আলো চোখে মুখে আশ্রয় পড়াতে ঘুম ছুটে রায়ানের। বুজে থাকা চোখ দুটো আধো খুলে ফোনটা হাতে নেওয়ার চেষ্টা করে সে, কিন্তু খুঁজে না পাওয়াতে ভ্রু দুটো কুঁচকে আসে তার। অলসতা ঝেড়ে চোখ খুলে আশেপাশে পূর্ণ দৃষ্টি রাখলে বেডসাইড টেবিলে ফোনটা নজরে আসে। গা ঝেড়ে তৎক্ষণাৎ উঠে বসে রায়ান। তার বিছানায় বর্তমানে এলোমেলো হয়ে ঘুমাচ্ছে তাহির, রাফি, শিফাত আর আদিব ঘুমিয়েছে সোফায়। কাল মাঝরাতে তারা যে যেভাবে পারে ঘুমিয়েছিল। অতিরিক্ত মেহমানের দরুন বাসায় থাকার জায়গা নিয়ে টানাটানি হয়েছে অবশ্য, তবে এটাও এক ধরনের অ্যাডভেঞ্চার বলে মনে হয় রায়ানের। ঘুমন্ত আদিবকে এক পলক দেখে নিয়ে ঠট্টি পেয়ে হেসে বিছানা থেকে উঠে দাঁড়ায় রায়ান। আদিবের হাইট তাদের সব বন্ধুদের থেকে কিঞ্চিত ছাড়িয়ে, আর সেই লম্বু ছেলেটা সোফায় জড়সড় হয়ে ঘুমাচ্ছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার হলেও রায়ানের হাসি পাচ্ছে, কিন্তু সশব্দে হেসে সকাল সকাল বন্ধুর মুড খারাপ করতে না চাওয়ায় নিজের ফোন নিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল সে। বর্ষার ছাটা এখন সূর্য কিরণ নিজস্বতা বজায় রেখে চতুর্দিক ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে গগন রাঙা হয়ে উঠছে ক্রমশ। সেই রাঙা গগনে দৃষ্টি স্থির রেখে রায়ান কল দিল নোভাকে। মেয়েটাকে খানিক জ্বালানো যাক, মিটি মিটি হাসিতে কল রিসিভ হওয়ার অপেক্ষায় থাকলো সে। 3 বার কল দেওয়ার পর রিসিভ করলো নোভা। ঘুম জড়ানো কণ্ঠের আওয়াজ এলো তৎক্ষণাৎ, এই এত সকালে কল দিচ্ছ কেন তুমি? নোভার প্রশ্নে রায়ান আলতো হাসলো, চরম আশ্চর্যান্বিত কণ্ঠে শুধালো, এখনো তুমি ঘুমাচ্ছ বউ? আজ না আমাদের বিয়ে? নোভা কপাল কুঁচকালো। রায়ানের দুষ্টুমি বুঝতে পেরে চাপা সরে কড়া গলায় বলল, বিয়ে আমাদের হয়ে গেছে বুঝেছ, এখন শুধু উঠিয়ে নিবা, তাও রাতের দিকে। এখন এই ভোরবেলা আমাকে ঘুমাতে না দিয়ে ডিস্টার্ব করছো কেন? বাজে লোক। আমি ডিস্টার্ব করছি? তোমার জন্য রাতে ঘুমাতে পারিনি। রায়ান সশব্দে হাসলো এবার। দুষ্টু এসে জানালো, আজ রাতেও ঘুমাতে পারবে না? তোমার স্বামী ঘুমাতে দিবে না জান। নোভা মুখ ফুলিয়ে বলল, তুমি খুব নিষ্ঠুর। হাসি থামিয়ে খানিক স্থির হলো রায়ান। অতঃপর প্রিয়তমার উদ্দেশ্যে খুব কোমল স্বরে আওড়ালো কয়েকটা কথা। আমি নিষ্ঠুর নাকি দয়ালু প্রেমিক তা আজকের পর থেকে বুঝতে পারবা জান। এখন ঘুমাবো, আরেকটু ঘুমিয়ে নাও। আজ আসছি তো তোমাকে নিয়ে যেতে, বউ সেজে অপেক্ষা করো আমার জন্য। জুমার নামাজের পরপরই নোভাদের বাসায় এসে হাজির হয়েছে বরপক্ষরা। রায়ানের কাজিনদের পাশাপাশি আদ্রিতা, মৌমি, বর্ষা সকলেই নোভাদের বাসায় এসেছে। নোভাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বধূরূপে সুসজ্জিত হয়ে নিজস্ব কামরায় বিছানার মধ্যেখানে বসে আছে সে। তার পাশে আরও অনেক চেনা অচেনা মানুষের ভিড়। নোভার আম্মু বসার ঘর থেকে আদ্রিতার কাছে নিয়ে এলো। আদ্রিতা সহ তার কাজিনদের নজরে এলে হাত বাড়িয়ে তাদের কাছে ডাকলো নোভা। তারা সহাস্য মুখে এগিয়ে গিয়ে নতুন বউয়ের সহিত গল্প গুজবে মশগুল হলো। তাদের কথোপকথনের এক পর্যায়ে আদ্রিতা মিষ্টি হেসে নোভার উদ্দেশ্যে বলল, বউরূপে কত সুন্দর লাগছে তোমায় আপু। রায়ান ভাইয়া দেখবে আজ তোমাকে, দেখে কেমন পাগলামি করে। নোভা খানিক লজ্জা পেল। লাজুক হেসে আদ্রিতা থুতনি ধরে শুধালো, তোমাকে তো সবসময় অপূর্বা লাগে, আজকের সাজ দেখে আদিব ভাই কিছু বলেনি? আদ্রিতা কিঞ্চিত হাসলো, পরক্ষণে চোখ মুখ কুঁচকে বলল, উনি প্রশংসা করতে জানে না নাকি? কাঠখোট্টা স্বভাবের একটা মানুষ। দুই রমণী খিলখিলি হেসে উঠল তখন। আদ্রিতার কথা শুনে পাশ থেকে মৌমি মুখ বাঁকে বলল, আমার ভাইয়ের নামে নিন্দা করছিস না? সব গিয়ে আদিব ভাইয়ের কানে লাগাবো, তখন দেখিস কেমন মজা লাগে। আদ্রিতা গরম চোখে তাকালো। নোভা হেসে উঠল শব্দ করে। মৌমি তার চোখ রাঙানোকে পাত্তা না দিয়ে চোটপাট দেখে বলল, চোখ রাঙিয়ে লাভ নেই, আমি জানাবই বুঝলি, এক্ষুনি যাচ্ছি। মৌমি তৎক্ষণাৎ দৌড়ে বাইরে চলে গেলে আদ্রিতার মাথায় হাত পড়ে। এই পাগলদের সামনে সে কেন এসব বলতে গেছিল? এখন না জানি কি কি গিয়ে বলবে আদিবের কাছে। নোভার রুম থেকে বেরিয়ে মৌমি লিভিং রুমের কাজটায় গেল। বাড়িতে অনেক হইচই, আশেপাশে অনেক মানুষ।
মৌমি মানুষের ভিড়কে অতিক্রম করে জানালার পাশটা এসে দাঁড়ালো। 3 তলার ওপর থেকে নিচে দৃষ্টি গেলে বরের স্টেজ নজরে আসে। সেখানে আদিব ও তার বন্ধুরা উপস্থিত। আরও অনেক অচেনা মানুষ ঘুরঘুর করছে চারপাশে। তবে কাঙ্ক্ষিত একজন মানুষকে না দেখতে পেয়ে মৌমির ভুরু কুঞ্চিত হয়ে আসে, চোখ দুটো হন্য হয়ে খুঁজে বেড়ায় সেই মানুষটাকে। সবাই এখানে, তবে সে কোথায় গেল? সে মুখ খুলে এক দৃষ্টিতে চেয়ে থাকে সেদিকে। হঠাৎ করে সুপরিচিত একটা কণ্ঠস্বরের আওয়াজ পেয়ে হকচকে পিছু ফিরে মৌমি। মানুষটা তাকে উদ্দেশ্য করেই বলছে, কাউকে খুঁজছ? মৌমি ভড়কে যায়, নিভু নিভু দৃষ্টিতে চেয়ে থাকে। তার কিছুটা সামনে টান টান ভঙ্গিমায় রাফি দাঁড়িয়ে, যে মানুষটা কিছুদিন ধরে ফোনে তার খোঁজখবর রাখছে। আবার ভার্সিটির সামনেও মাঝে মাঝে দেখা মিলে তার। সে তাকে কিছু বলেনি আজ পর্যন্ত, তবে তার চাহনি দেখে মৌমি বুঝতে পারে রাফি তাকে পছন্দ করে। ভাইয়ের বন্ধু সে, পূর্বেও তাকে নিয়ে কিছু অনুভব না হলেও ইদানিং তার প্রতি কেমন দুর্বল হয়ে পড়ছে সে। ভার্সিটি থেকে বেরিয়ে লোকটাকে যখন অদূরে দাঁড়িয়ে থাকতে দেখে তখন অজানা অনুভূতি সঞ্চারিত হয় তার মনে। এই অনুভূতির নাম জানে না সে, তবে ইদানিং লোকটাকে লুকিয়ে দেখতে বেশ ভালো লাগে তার। রাফির প্রশ্নে মৌমি এবার ধাতস্থ হয়ে উপর নিচ মাথা দুলিয়ে মিথ্যে করে বলল, আমি আদিব ভাইয়াকে খুঁজছিলাম। ভাইয়ের কাছে গেলে একটু কষ্ট করে বলে দিবেন তো, তার বউ তাকে মিস করছে। জলদি দেখা দিতে বলবেন, নয়তো অঘটন ঘটে যেতে পারে। মৌমি ঠোঁট টিপে হেসে তৎক্ষণাৎ প্রস্থান করলো সে জায়গা থেকে। এইমাত্র বলা তার কথাটা আদ্রিতা শুনলে রাগে ফায়ার হতে যেত, কিন্তু সে কি করবে? নিজেকে বাঁচাতে এটুকু মিথ্যে বলতেই হলো, নয়তো লোকটাকে তো আর বলা যাবে না আমি আপনাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিলাম। অন্যদিকে মৌমির কথা শুনে তার যাবার দিকে হতভম্ব হয়েছে রইল রাফি। আদ্রিতাকে যে যতটুকু চেনে তাতে সে এটুকু আন্দাজ করতে পারে আদ্রিতা কখনো এমন কথা বলবে না। সে শুনেছে আদিবের ভাই বোনদের মধ্যে মৌমি খুব দুষ্টু, আর এই দুষ্টু মেয়েটাকে সে মন দিয়ে বসে আছে। এবার ঠেলা তো তাকে সামলাতেই হবে। বিকেলের শেষক্ষণে আদিবের দেখা মিলল। ভাব সাবে প্রকাশ না করলো। আদ্রিতা চোখ দুটো আদিবকেই খুঁজে বেড়াচ্ছিল এতক্ষণ যাবত। বিয়েতে আসার পর থেকে সারাটাক্ষণ নোভার সঙ্গে ছিল সে। এত লোকজনের মধ্যে বাইরে ঘোরাফেরা করার ইচ্ছেটা তার হয়নি। অবশ্য নিজের বাসা থেকে সে এক জায়গায় কখনই বসে থাকতো না। খাবার খেতে যাওয়ার সময় আদিবের দেখা পায়নি সে। লোকটা কোথায় ছিল কে জানে। তবে সন্ধ্যার আগ মুহূর্তে রাহানের সঙ্গে বাসায় প্রবেশ করেছে সে। এই মুহূর্তে বর কনেকে একসঙ্গে বসে কিছু রীতিনীতি পালন করা হচ্ছে ড্রয়িং রুমে। নবদম্পতিকে ঘিরে রেখেছে অনেক মানুষ। আদ্রিতার অস্বস্তি হয় সেই মানুষের ভিড় ঠেলে বাহিরে আসতে আদিবের সম্মুখে পড়ল সে। লোকটা শানিত দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। তার দৃষ্টির মানে আদ্রিতা বুঝল না, তাই সে সরল চোখে চেয়ে অবুঝ ভঙ্গিমে প্রশ্ন ছিল, কিছু বলবেন? সবাই বরকনে দেখতে ব্যস্ত, তাদের দিকে কারো নজর নিয়ে আপাতত। আদিব তা লক্ষ্য করে আরও কাছাকাছি এলো আদ্রিতার। মেয়েটা এতে খানিক ভড়কে গেলে আদিব স্মিত হেসে খানিক ঝুঁকে তার কানে ঠোঁট ছুঁয়ে বলল, আমাকে নাকি মিস করছিলি? আদ্রিতা ছিটকে দূরে সরে গেল। আশেপাশে নজর বুলিয়ে দেখতে পেল কেউ এদিকে চেয়ে নেই। ফের দৃষ্টি ঘোরালে আদিবের সুঠাম অবয়ব দৃশ্যমান হয়। লোকটা গায়ে আজ নীল রঙের পাঞ্জাবি জড়িয়েছে। শক্তপোক্ত দেহখানায় পাঞ্জাবিতে এঁটে আছে আকর্ষণীয়ভাবে। মায়াময় মুখশ্রীর শ্যাম সুন্দর পুরুষকে দেখে আজ আবার থমকে গেছে সে। মানুষটা যখন মৃদুভঙ্গিতে হাসে আদ্রিতা তখন চোখ ফেরাতে পারে না। নিজস্ব পুরুষের নিখাত সৌন্দর্যে বিভোর হয় সে। মরিয়া হয় তার বক্ষ পিঞ্জিরায় লেপ্টে থাকতে। নিজের এহেন ভাবনায় লজ্জায় মাথা নোয়ালে আদ্রিতা। তবে আদিবের কড়া প্রশ্নে ফের মাথা তুলতে বাধ্য হলো। কি হলো বল, মিস করছিলি আমায়? আদ্রিতা বুঝতে পারছে না আদিব হঠাৎ এ কথা কেন জিজ্ঞেস করছে, কিন্তু সে তাকে আশাহত না করে ক্রমশ মাথা দুলালো। নরম স্বরে জানতে চেল, কোথায় ছিলেন? আদিব এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে গভীর নিঃশ্বাস ছাড়ে। পরক্ষণে আদ্রিতার হাতে আলতোভাবে ঠোঁটের ছোঁয়া দিয়ে আওড়ায়, এমন বউ বউ বিহেভ করলে আমি তো কন্ট্রোললেস হব আদর। এজন্যই তো দূরে দূরে থাকি, কাছে আসি না। নিজের অনুভূতি সামলে এক প্রকার পালিয়ে বেড়াই তোর থেকে। সন্ধ্যা 7:30। এবার কনে বিদায়ের তোড়জোড় শুরু হলো। নোভা তার বাবা মাকে জড়িয়ে খুব কাঁদছে। পাশ থেকে দাঁড়িয়ে বউয়ের সেই কান্না দেখে
রান নিজের বুকে ব্যথা অনুভব করছে। এভাবে কাঁদতে হবে কেন? সে কি আর আসবে না এখানে? এহেন কান্না সহ্য করতে না পেরে রান ক্ষুব্ধ মেজাজে এগিয়ে গেল গাড়ির দিকে। পরক্ষণে নোভার বাবাও মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করে গাড়ির দিকে নিয়ে গেল। নোভা কোনোভাবেই ছাড়ছে না তার বাবাকে। এই অবস্থায় দেখে রান অসহায় নজরে চেয়ে রইল কেবল। অনেক বুঝিয়ে নোভাকে অবশেষে তোলা হলো গাড়িতে। বরের গাড়ি রেখে 16 সিট বিশিষ্ট বর্ষর একটা মাইক্রোতে উঠানো হলো নোভাকে। রান, নোভা সহ আদিবের বন্ধু ও কাজিনরা উঠে বসলো সেখানে। সকলে উঠে বসলে গাড়ি স্টার্ট করা হলো। আদিব বসেছে ড্রাইভারের সঙ্গে, পেছনে বাকি সবাই পেছনের সিটে বসে। নোভা তখনও ফুপিয়ে কাঁদছে, আর আদ্রিতা ও তার বোনরা তাকে সান্ত্বনা দিচ্ছে কেবল। রান পেছনে বাঁক ফিরে মলিন মুখ নিয়ে তার কান্নারত বউয়ের কাছে যেতে চাইলে পাশ থেকে তার শেরওয়ানির কলার টেনে ধরল তাহির। ফিসফিসানো স্বরে বলল, মামু আবেগ কম দেখাও, চুপচাপ আমগর লাগে বৈশা থাকো, নয়তো ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফালাইয়া দিমু। রান চোখা নজরে তাকায়, কটমটে চাহনিতে বলে ওঠে, শালা আমারে প্রাইভেসি দিস না তোরা? এই গাড়িতে তুলছিস কেন আমার বউরে? কলার স্যার ওর কাছে যাইতে দে। শিফাত তার কথার প্রত্যুত্তর করলো দাঁত কেলিয়ে হেসে, আমরা স্টিল নাও সিঙ্গেল, অথচ তুমি বউ নিয়ে আমগোর সামনে রোমান্স করবা না? বাসায় গিয়ে প্রাইভেসি পাবি, বাট এখন না, মুখ বন্ধ করে বৈশা থাক। রাগে ফুসে ওঠা ছাড়া রানের আর কিছু করার থাকে না। তার অভিব্যক্তি দেখে তিন বন্ধু হেসে গড়াগড়ি খাচ্ছে, আর রান ক্ষুব্ধ নয়নে দেখে যাচ্ছে সব কটাকে। তার বাসায় পৌঁছালো রাত 9টার দিকে। রান সর্বপ্রথম গাড়ি থেকে নেমে নিজের কাজিনদের খুঁজে বের করলো আগে, তারপর কড়া স্বরে তাদের নির্দেশ করলো, এদিক সেদিক না আসে সোজা আমার রুমে যাবি, তারপর বাসর সাজিয়ে আমি কল দিবি, আর সেই কলটা যেন 10টার মধ্যে আসে, নয়তো তোদের খবর আছে আজ। রানের নির্দেশ শুনে তারা বাসার ভেতরে ছুটতে ব্যস্ত হলো তখন। তবে যাওয়ার আগে টাকা না নিয়ে যেতে ভুলল না কেউ। রান তাদের সন্তুষ্ট করে আবার বন্ধুদের দিকে এগিয়ে গেল। গাড়ি থেকে নেমে সকলেই এখন বাসার অভ্যন্তরে যাচ্ছে। নোভাকে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে। আদ্রিতা সবার শেষে নামতে গিয়ে খেয়াল করলো তার ওড়নাটা কিছুর সঙ্গে আটকে গেছে, কোনোভাবেই ছাড়াতে পারছে না সে। আদিব গাড়ি থেকে নেমেছিল ঠিক, কিন্তু গাড়ির বাইরে আদ্রিতার জন্য অপেক্ষা করছিল। মেয়েটাকে নামতে না দেখে সে কপাল কুঁচকে এগিয়ে গেল। গিয়ে দেখতে পেল আদ্রিতা হালকা ঝুঁকে ওড়না ধরে টানটানি করছে। গাড়িতে আপাতত কেউ নেই। আদিব গাড়ির ভেতরে ঢুকে মাথা ঢুকে প্রশ্ন করলো, কি হয়েছে? আদ্রিতা সচকিত হয়ে মুখ ফুলিয়ে জানালো, ওড়নাটা আটকে গেছে। মৃদুশ্বাস ছেড়ে আদিব উঠে এলো। গাড়িতে পরখ করে দেখতে পেল ওড়নার কোনাটা বাজেভাবে আটকে গেছে সিটের ফাঁকা অংশের সঙ্গে। আদিব সময় নিয়ে সেটা ছাড়াতে সক্ষম হলো। আদ্রিতা যেন স্বস্তি পেল এতে। তৎক্ষণাৎ উঠে যেতে নিলে হঠাৎ থমকে গেল আদিবের ছোঁয়ায়। কামিজের ফাঁক গলে আদিবের হাত বিচরণ করে চলেছে মেয়েটার নির্মেদ কোমরে। আদ্রিতা শিহরিত হয়ে চমকে তার দিকে তাকালো। আদিবও ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে অপলক। আদ্রিতার সবটুকু দূরত্ব ঘুষিয়ে আদ্রিতার কানের কাছটায় মুখ নিয়ে সে নেশাক্ত স্বরে আওড়ালো, একটু থাকো না আমার কাছে। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর অনেকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।